আমি পড়ছি বোতল ভূত। লিখেছেন হুমায়ুন আহমেদ। প্রথমে পড়ছি উৎসর্গ। আমার মেজমে শিলা প্রায় এক টুকরো কাগজে তার কোনো এক বান্ধবীর নাম লিখে আমাকে দিয়ে যায় এবং গম্ভীর গলায় বলে, বাবা, এর জন্য তুমি একটা বই লিখবে। এ আমার খুব বন্ধু। শিলার কোনো বন্ধুত্বই দীর্ঘস্থায়ী হয় না। সে আবার একসময় এসে আমাকে বলে, বই লিখতে হবে না বাবা, আমাদের আড়ি হয়ে গেছে, জন্মের আড়ি। আমার এই বইটি শিলার আড়ি দেয়া এবং না দেয়া সব বান্ধবীদের জন্য। আমাদের ক্লাসের মুনির ছেলেটা একটু অদ্ভুত ধরনের। কারোর সঙ্গে কথা বলে না, সবসময় পেছনের বেঞ্চিতে বসে। ক্লাসের সারাটার সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। স্যার কিছু জিজ্ঞেস করলে চোখ পিট করতে থাকে। তখন তার মুখ দেখে মনে হয় সে স্যারের একটি কথাও বুঝতে পারছে না। মুনিরের এই স্বভাব স্কুলের সব স্যাররা জানেন, কাজেই কেউ তাকে কিছু জিজ্ঞেস করেন না। শুধু আমাদের অঙ্ক স্যার মাঝে মাঝে খেপে গিয়ে বলেন, কথা বলে না, ঢং ধরেছে। 4 নম্বরই বেদ দিয়ে আচ্ছা করে পেটালে ফরফর করে কথা বলবে। আমাদের স্কুলের কমন রুমে নম্বর দেওয়া নানান রকমের ব্যাত আছে। ব্যাত যত চিকন তার নম্বর তত বেশি। 4 নম্বরই ব্যাত হয় খুবই চিকন, 1 নম্বরই ব্যাত সবচেয়ে মোটা। কথায় কথায় ব্যাতের কথা তুললেও অঙ্ক স্যার কখনোই ব্যাত হাতে নেন না। কিন্তু এক এক দিন মুনিরের উপর অসম্ভব রাগ করেন, যেমন আজ করেছেন। রাগে তার শরীর কাঁপছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। স্যার চৌবাচ্চার একটা অঙ্ক করতে দিয়েছেন, জটিল অঙ্ক। একটা পাইপ দিয়ে পানি আসছে, একটা ফুটো দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফুটো বন্ধ করে দেওয়া হলো। এইসব হাবিজাবি। মুনির ফট করে অঙ্কটা করে ফেললো। আমি মুনিরের পাশে বসেছি, কাজেই ওর খাতা দেখে আমি অঙ্কটা করে ফেললাম। অঙ্ক হয়ে গেলে হাত উঁচু করে বসে থাকতে হয়, কাজেই হাত উঁচু করেছি। আর কেউ হাত তুলছে না, তোলার কথাও না। খুব কঠিন অঙ্ক। এখন একটা সমস্যা দেখা দিল, কেউ যদি হাত না তোলে তাহলে অঙ্ক স্যার আমাকে বলবেন বোর্ডে এসে অঙ্কটা করে দিতে। বিরাট সমস্যা হবে। আমি চট করে হাত নামিয়ে ফেললাম। অঙ্ক স্যার হুঙ্কার দিলেন, হাত তুলে নামিয়ে ফেললি কেন, অঙ্ক হয় নাই? জি না স্যার। দেখি খাতা নিয়ে আয়। খাতা নিয়ে গেলাম। স্যার খাতা দেখে গম্ভীর গলায় বললেন, এই তো হয়েছে, হাত নামালি কেন, সত্যি কথা বল, নয়তো 5 নম্বরই ব্যাট দিয়ে কেরামতি দেখিয়ে দিব। আমি চুপ করে রইলাম। এই শীতেও ঘাম বেরিয়ে গেল, বুক শুকিয়ে কাঠ। বশির বলে একটা ছেলে আছে আমাদের ক্লাসে, খুব বচ্চাত। তার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষকে বিপদে ফেলা। যদি কোনো স্যার ব্যাট আনতে বলেন, বশির আনন্দে হেসে ফেলে, বিনয়ী গলায় গিয়ে বলে, স্যার আমি নিয়ে আসি। যদি কোনো ছেলেকে নীল ডাউন করে রাখা হয়, বশিরের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে, সে বড় মজা পায়। আজও তাই হলো। যে সে দেখলো অঙ্ক স্যার 5 নম্বরই ব্যাটার কথা বলেছেন, অমনি সে বলল, ও স্যার মুনিরের খাতা থেকে টুকলিফাই করেছে। আমি দেখেছি। স্যারের মুখ অন্ধকার হয়ে গেল। বশির দাঁত বের করে বলল, ব্যাট নিয়ে আসি স্যার। যা নিয়ে আয়। কয় নম্বর আনবো স্যার? 5 নম্বরই আন। দেখ আজ কেরামতি কাকে বলে। বশির লাফাতে লাফাতে ব্যাট আনতে চলে গেল। অঙ্ক স্যার মুনিরকে জিজ্ঞেস করলেন, হুমায়ুন তার খাতা থেকে টুকলি করেছে? মুনির তার স্বভাব মতোই চুপ করে রইল। হ্যাঁ না কিছুই বলল না। মুনির ক্লাসে কখনোই কথা বলে না। কথা বল, নয়তো আজ তোর কেরামতিও বের করবো। বেটা মৌন বাবাজি কথা বলে না। কথা বল, নয়তো তোর একদিন কি আমার একদিন। মুনির উদাস দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকালো। ততক্ষণে বশির চলে এসেছে। আনন্দে সে ঝলমল করছে। অঙ্ক স্যার গম্ভীর গলায় বললেন, দুজনে 25 ঘা করে ব্যাট খাবি। কত ধানে কত চাল বের হয়ে যাবে। ক্লাস 6-এ পড়ে, এর মধ্যে খাতা দেখা দেখে লিখে শিখে গেছে। মামদোবাজি। আরেকজন দরবেশ মৌনি বাবা। দেখি হাত পাত, 2 হাত। আমি হাত পাতলাম। বশির আনন্দে ফিক করে হেসে ফেলল। আমি অবশ্য খুব ব্যথা পেলাম না। নিঃশ্বাস বন্ধ করে রাখলে আর হাত শক্ত করে রাখলে বেশি ব্যথা পাওয়া যায়। আমি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম আর হাত খুব নরম করে ফেললাম। মুনিরের কোনো শাস্তি হলো না, হবে না আমি জানতাম, কারণ ও খুব ভালো ছেলে। গন্ডারের ইংরেজি কি তা সে চট করে লিখে ফেলতে পারবে, শুদ্ধ বানানে। অবশ্যই মুখে বলবে না, খাতায় লিখে দিবে। ওর একটাই দোষ, কথা বলে না। এই দোষের জন্য তার শাস্তি হয় না। অঙ্ক স্যার একটা বক্তৃতা দিলেন, যার সারমর্ম হচ্ছে শারীরিক শাস্তির তিনি ঘোর বিপক্ষে, কিন্তু এই ক্ষেত্রে দিলেন কারণ অপরাধ গুরুতর, ক্ষমার অযোগ্য। এই বয়সে যে টুকলিফাই করে
বড় হয়ে সে করবেটা কি, ইত্যাদি ইত্যাদি। আমি আমার নিজের জায়গায় ফিরে যেতেই বসির চিকন গলায় বলল, 25 ঘা ব্যাট দেওয়ার কথা ছিল স্যার, আপনি মাত্র 13টা দিয়েছেন, 12টা বাকি রইল স্যার। বসিরটা এমন বজ্জাত, রাগে আমার গা জ্বলতে লাগলো, কিন্তু কিচ্ছু করার নেই, হজম করতে হবে, সুযোগ মতো একটা ব্যবস্থা করতে হবে। ফুটবলের মাঠে বেকায়দায় ল্যাং মেরে ফেলে দিতে হবে, কিংবা লাল পিঁপড়ার বাসা মাথায় টুপির মতো পরিয়ে দিতে হবে। আমাকে শাস্তি দিয়ে অঙ্ক স্যারের বোধহয় মনটাই খারাপ হয়েছে, কারণ তিনি দেখে মাথা নিচু করে চুপচাপ বসে আছেন। অন্য সময় হলে এতক্ষণে বোর্ডে চলে যেতেন এবং ঝড়ের মতো একটার পর একটা অঙ্ক করতে থাকতেন। আমাদেরও নিঃশ্বাস ফেলার সময় থাকতো না, টপাটপ খাতায় তুলতে হতো। আজ সেরকম কিছু হচ্ছে না। স্যার আড়ে আড়ে তাকাচ্ছেন আমার দিকে। চিৎকার চেঁচামেচি করলেও স্যারের মনটা খুব নরম। কোনো ছেলের অসুখ হয়েছে শুনলে সে তার বাসায় যাবেন, বাজখাই গলায় বলবেন, কি যে যন্ত্রণা করিস, আবার অসুখ বাঁধালি, তাড়াতাড়ি ভালো হ, নয়তো চড় দিয়ে দাঁত ফেলে দেব। মনির এখনো দাঁড়িয়ে শাস্তির অপেক্ষা করছে, বেশ ভয়ও পেয়েছে, অল্প অল্প কাঁপছে। অঙ্ক স্যার বললেন, তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। মনির বসলো, আর চোখে কয়েকবার তাকালো আমার দিকে, তারপর হঠাৎ করে অবাক করে দিয়ে বলল, এই হুমায়ুন, ভূত পুষবি? আমি তো অবাক, আমি আকাশ থেকে পড়লাম, বলে কি ভূত পুষবে মানে? ভূত কি কুকুরছানা নাকি? মুনির ফিসফিস করে বলল, আমি আজ সন্ধ্যায় একটা ভূতের বাচ্চা আনতে যাব। ভূতের বাচ্চা আনতে যাবি মানে? ভূতের বাচ্চা পাওয়া যায় নাকি? একজন আজ আমাকে একটা ভূতের বাচ্চা দেবে, সন্ধ্যার সময় যেতে বলেছে, তুই যাবি? আমি কি বলবো ভেবেই পেলাম না। মুনিরটা এমন আগ্রহ করে তাকাচ্ছে, আমার মার খাওয়া দেখে হয়তো তার মায়া লাগছে, এখন আমাকে খুশি করতে চায়। হুমায়ুন, যাবি? যাব। খবরদার কাউকে বলবি না। আচ্ছা, বলবো না। কোনো কথা কাউকে না বলে থাকা কষ্টের ব্যাপার। তখন কথাটা পেটের মধ্যেই বড় হতে থাকে, পেট গুড়গুড় করে, খুব অস্বস্তি হয়। এই জন্যে কোনো কথা বেশিক্ষণ পেটে রাখতে নেই। খুব গোপনীয় কথাগুলি বটগাছকে বলে পেট হালকা করতে হয়। বটগাছ সেই কথা কাউকে বলতে পারে না, আর বলতে পারে না বলেই কেউ জানতেও পারে না। স্কুল ছুটির পর আমরা রওনা হলাম। ব্রহ্মপুত্রের পার ধরে ধরে অনেক দূর যেতে হলো। কেওটুখালীর কাছাকাছি এসে নদী পার হলাম। শীতকাল, কাজেই পানি বেশি নেই। খেয়া নৌকা আছে, 10 পয়সা করে নেয়। মুনির পয়সা দিয়ে দিল। সন্ধ্যা এখনো হয়নি, এর মধ্যেই চারদিক অন্ধকার হয়ে গেছে। গাছপালার ভিতর দিয়ে যাচ্ছি। একসময় দোতলা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। গাছপালায় ঢাকা জঙ্গলের জায়গায় শেওলা ঢাকা একটি বাড়ি, লোহার গেট। সেই গেটের বাড়ির নাম লেখা শান্তিনিকেতন। আমি ভয় ভয় বললাম, কোথায় নিয়ে এলি? এটা কার বাড়ি? আমার এক আত্মীয়ের বাড়ি, দূর সম্পর্কের নানা হয়। এই লোক কি তোকে ভূতের বাচ্চা দেবে বলেছে? গুল ছেড়েছে। না, গুল না। কি করে বুঝলি গুল না? চেহারা দেখলে তুইও বুঝবি, সন্ন্যাসীর মতো চেহারা। সন্ন্যাসীরা কি গুল ছাড়ে? অনেকক্ষণ ধাক্কাধাক্কির পর যিনি দরজা খুললেন তাকে দেখে আমি অবাক। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সেই রকমই, তার মতো দাড়ি, লম্বা দাড়ি, সাদা বাবরি চুল, লম্বা একজন মানুষ, পরনে আলখাল্লার মতো একটা পোশাক। গলার স্বর কি গম্ভীর। দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। সঙ্গে টিকে আমার বন্ধু, এও ভূতের বাচ্চা নেবে। আমি কি দোকান দিয়ে বসেছি নাকি, যেই আসবে একটা করে ভূতের বাচ্চা দিয়ে দেব? একটা দেব বলেছিলাম, একটা পাবি, ভেতরে এসে বস। আমরা সিঁড়ি ভেঙে দোতলায় একটা ঘরে ঢুকলাম। সেই ঘরে বই ছাড়া আর কিছুই নেই। মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু বই আর বই। মাঝখানে একটা ইজি চেয়ার ছাড়া আর কোনো আসবাব নেই। ইজি চেয়ারের পাশে ছোট্ট একটা টেবিল, টেবিলে একটা অদ্ভুত ধরনের টেবিল ল্যাম্প। উনি বোধহয় এখানে বসেই বই পড়েছিলেন। তোরা দাঁড়িয়ে আছিস কেন, বস। মেঝেতে পা ছড়িয়ে বস, নাকি মেঝেতে বসলে তোদের মান যাবে? আমরা পা ছড়িয়ে মেঝেতে বসে পড়লাম। আমার একটু ভয় ভয় করছে। তোরা কিছু খাবি? যে না। ভূতের বাচ্চা যে নিবি, কোনো পাত্র এনেছিস? মনির না সূচক মাথা নাড়ল। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, কিছু নিয়ে আসিসনি, তাহলে নিবি কি করে? পকেটে করে তো আর নিতে পারবি না। ভূত হচ্ছে হাওয়া।
হাওয়া দিয়েই তৈরি। আচ্ছা দেখি ঘরে কিছু আছে কিনা। তিনি আমাদের বসিয়ে রেখে চলে গেলেন। বুঝতে পারছি বাড়িটা অনেক বড়, অনেকগুলি ঘর, কিন্তু এই ঘরটি ছাড়া অন্য কোনো ঘরে বাতি জ্বলছে না। লোকজনেরও কোনো সাড়া নেই। আমি ফিসফিস করে বললাম, এই বাড়িতে আর কেউ থাকে না? না। ওর নাম কি? আগে অন্য নাম ছিল, এখন ওকে রবিবাবু বলে ডাকতে হয়। রবিবাবু না ডাকলে রাগ করেন। আমি ডাকি রবি নানা। উনি করেন কি? কিছুই করেন না, শুধু বই পড়েন আর কবিতা লেখেন। কবিতা লেখেন কেন? নোবেল প্রাইজ দরকার তো, এই জন্য কবিতা লেখেন। কবিতা না লিখলে নোবেল প্রাইজ পাওয়া যায় না। তুই আর কথা বলিস না তো, চুপ করে থাক। বেশি কথা বললে উনি রাগ করেন। আমি চুপ করে গেলাম। ভদ্রলোক ঢুকলেন হাতে ছোট্ট একটা হোমিওপ্যাথির ঔষধের শিশি নিয়ে। বোতল একটা পাওয়া গেছে, গরম পানিতে ধুতে হবে, সময় লাগবে। আমি কিছু বলবো না করেও বলে ফেললাম, এত ছোট বোতলের মধ্যে থাকবে? আমার কথায় ভদ্রলোক অত্যন্ত রেগে গেলেন। চোখ বড় বড় করে বললেন, ছোট একটা কলসির মধ্যে যদি বিশাল দৈত্য থাকতে পারে, তাহলে হোমিওপ্যাথির শিশির মধ্যে ভূতের বাচ্চা থাকতে পারেন না? আমি কিছু বললাম না। ভদ্রলোক ধমকে সুরে বললেন, জবাব দাও, পারবে কি পারবে না? পারবে। হুম, দ্যাটস গুড। তোমার নাম কি? হুমায়ুন। ক্লাস 6 এ পড়ো? জি। রোল নাম্বার কত? 32। ক্লাসের ছাত্র কতজন? 32 জন। তার মানে পড়াশোনা তুমি কিছুই পারো না? জি না। স্কুল ভালো লাগে না? জি না। রবি ঠাকুরেরও স্কুল ভালো লাগতো না, তাই বলে তুমি মনে করো না যে তুমি রবি ঠাকুর? আমি মনে করি না। গুড। এখন বলো তো, আমার চেহারাটা কি রবি ঠাকুরের মতো না? জি। মুশকিল হচ্ছে কি জানো, টাক পড়ে যাচ্ছে। টাকওয়ালা রবীন্দ্রনাথ অসহ্য, তাই না? আমি কিছু বললুম না। ভদ্রলোক আমার রেখে হোমিওপ্যাথির শিশি হাতে উধাও হয়ে গেলেন। আমি মুনিরকে বললাম, তোর এই নানা কি পাগল? না, পাগল হবে কেন? কেমন কেমন করে যেন তাকাচ্ছে। মুনির কি একটা বলতে গিয়েও থেমে গেল, কারণ ভদ্রলোক আবার এসে ঢুকেছেন। হোমিওপ্যাথির ওষুধের শিশিতে হলুদ রঙের ধোঁয়াটা কি একটা জিনিস। সাবধানে রাখবি, মুখ গালা করে সিল করে দিয়েছি। খবরদার, সিল ভাঙবি না। মাঝে মাঝে চাঁদের আলোতে রাখবি, এরা চাঁদের আলো খায়। ব্রহ্মপুত্রের পাড় দিয়ে বোতল হাতে করে নিয়ে যাবি, এরা টাটকা বাতাস পছন্দ করে। আমি বললাম, বোতলের ভেতর তো বাতাস যাবে না। ভদ্রলোক কড়া গলায় বললেন, এই ছেলে তো বেশি কথা বলে। শোন ছোকরা, কথা কম বলবি। জি আচ্ছা, এখন বাড়ি চলে যাও। যাওয়ার আগে একটা কবিতা শুনে যাও, টাটকা কবিতা, আজ বিকেলে লিখেছি। 2 ঘন্টার মতো হয়েছে, এখনো বাসি হয়নি। 6 ঘন্টার আগে কবিতা বাসি হয় না, শুধু গরমকালে 3 ঘন্টাতেই বাসি হয়। আমরা চুপচাপ বসে আছি। রবি নানা পকেটে হাত দিয়ে কবিতা লেখা কাগজটা বের করলেন, মাথা দুলিয়ে দুলিয়ে পড়তে শুরু করলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। কবিতাটা আমার বেশ ভালো লাগলো, তবে কেমন জানি মনে হতে লাগলো, আগেও পড়েছি, এমন মনে হতে লাগলো। কবিতাটা কেমন? খুবই ভালো, ব্রহ্মপুত্র নিয়ে লেখা। আচ্ছা, যাও এখন, বাড়ি যাও, রাত হয়ে যাচ্ছে। ভূতের বাচ্চা নিয়ে আমরা চলে এলাম। আমার বারবার মনে হতে লাগলো এটা সত্যি নয়, কোথাও মস্ত একটা ফাঁকি আছে। মুনিরের হাতে একটা পকেটে, সেই হাতে নিশ্চয়ই বোতল ধরে আছে। একবার সে ক্ষীণ গলায় বলল, কেমন জানি গরম গরম লাগছে। ব্রহ্মপুত্রের পাশ দিয়ে আসছি, নদীর উপর ক্ষীণ চাঁদের আলো। আমাদের কেন জানি বেশ ভয় ভয় করতে লাগলো। মুনির ফিসফিস করে বলল, বোতলটার ভেতর ওইটা নড়াচড়া করছে রে। ভয় লাগছে? হুম, আমার কাছে দিয়ে দে, সকালবেলা নিয়ে নিবি, দিনের আলোয় আর ভয় লাগবে না। মুনির সঙ্গে সঙ্গে শিশিটা আমাকে দিয়ে দিল। প্যান্টের পকেটে রেখে দিলাম। কিছুক্ষণ পর পর পকেটে হাত দিয়ে দেখি, সত্যি সত্যি একটু কেমন গরম গরম লাগছে। বাসায় এসে ভয়াবহ দুঃসংবাদ পেলাম, অঙ্ক স্যার নাকি সন্ধ্যার পর এসেছিলেন। আমি এখনো ফিরিনি শুনে খুব রেগে গেছেন, বলে গেছেন আবার আসবেন। অঙ্ক স্যারের এই হচ্ছে একটা বদ অভ্যাস,
হঠাৎ হঠাৎ সন্ধ্যার পর ছাত্রদের বাড়িতে গিয়ে উপস্থিত হন। বাজখাই গলায় বলেন, কি পড়াশোনা হচ্ছে কেমন? দেখি পাটিগণিত টান তো। আমাদের বাড়িটা বেশ অদ্ভুত। এই বাড়িতে দুই দল মানুষ থাকে, বড় আর ছোট দল। ম্যাট্রিক ক্লাসের নিচে যারা তারা সবাই ছোট, আর ম্যাট্রিক ক্লাসের উপরে হলেই বড়। যত যন্ত্রণা ছোটদের। সন্ধ্যা হতে না হতেই তাদের পড়তে বসতে হবে। পড়তে হবে চেঁচিয়ে, যাতে সবাই শুনতে পায়। পড়ার সময় বড়রা কেউ না কেউ থাকবেই। এদের একটা মাত্র কাজ, একটু পরপর ধমক দেয়া। এ বাড়িতে ছোটদের মধ্যে আছে আমি এবং আমার দুই ছোট ভাই। এরা বেশি ছোট। একজন পড়ে ক্লাস 2-তে, অন্যজন সরেও সরেয়া করে আর বইয়ের পাতা ছেড়ে। বড়দের দলে আছে বাবা, মা, আমার বড় চাচা এবং বড় চাচার মেয়ে অরু আপা। অরু আপা কিছুদিন আগেও ছোটদের দলে ছিল। ম্যাট্রিক পাশ করায় এখন তিনি বড়দের দলে চলে গেছেন। ফার্স্ট ডিভিশন আর 4টা লেটার পাওয়ায় খুব দিমাগ হয়েছে। আজ পড়া দেখিয়ে দিচ্ছে অরু আপা। রোজ সন্ধ্যায় সে খানিকক্ষণ আমাদের পড়া দেখিয়ে দেয়। অরু আপা এমনিতে খুব ভালো মেয়ে, হাসি খুশি, কিন্তু পড়া দেখাতে গেলেই সে কেমন যেন হয়ে যায়। মুখ কঠিন, গলার স্বর থমথমে, আর এমন ভাবে তাকায় যেন এক্ষুনি সে আমাকে কামড় দেবে। আজ পড়ছি জলবায়ু। অরু আপা বলল, মৌসুমী বায়ু কাকে বলে? আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ঠান্ডা এবং মোলায়েম বায়ুকে মৌসুমী বায়ু বলে। এই বায়ু গায়ে লাগলে খুব আরাম, তবে বেশি লাগলে সর্দি হওয়ার সম্ভাবনা থাকে। যাদের টনসিলের দোষ আছে তাদের মৌসুমী বায়ু গায়ে লাগানো উচিত নয়। অরু আপা হাত উঁচিয়ে বলল, একটা চর দেব। আমাকে চর দিলে তুমিও খামচি খাবে। ফাজিল, তুমি হচ্ছ মহিলা ফাজিল। অরু আপা রাগে কিরমির করতে করতে সত্যি একটা চর বসিয়ে দিল। আমিও খামচি দেওয়ার জন্য তৈরি হচ্ছি, ঠিক তখনই বাবা এসে বললেন, আই হুমায়ুন, তুই বাইরে আয়, তোর স্যার এসেছে, অঙ্ক স্যার। আমার মনটাই খারাপ হয়ে গেল। অরু আপাকে খামচি দেয়া গেল না, তার উপর আবার অঙ্ক স্যার এসেছেন। পড়া ধরবেন কিনা কে জানে। সন্ধ্যাবেলা কোথায় ছিলি? অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন। আমি চুপ করে রইলাম। কোনো কথা না বলাই এখন নিরাপদ। সত্যি কথা বল, মিথ্যা বললে তোকে পুঁতে ফেলবো। বেয়াদবের ঝাড়, সন্ধ্যাবেলা ঘুরে বেড়ানো। বল কোথায় ছিলি? আমি আমতা আমতা করে বললাম, ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম স্যার। কি বললি? একজনের কাছ থেকে একটা ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম। এনেছিস? জি। কোথায়? আমার পকেটে স্যার। অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তার নাক ফুলে ফুলে উঠতে লাগলো। ভীষণ রেগে গেলে স্যার এরকম হয়। আমি খুব ঘামতে লাগলাম। না জানি কি হয়। ভূতের বাচ্চা আনতে গিয়েছিলি? জি স্যার। কোথায় সেই ভূতের বাচ্চা? পকেটে স্যার, প্যান্টের পকেটে। বের কর। আমি বের করলাম। ছোট্ট হোমিওপ্যাথির শিশি, গালা দিয়ে মুখ বন্ধ করা আছে। ভেতরে ধোয়াতে কিছু একটা আছে। এই তোর ভূতের বাচ্চা? জি স্যার। আজ আর কিছু বললাম না। এইসব আজে বাজে জিনিস বিশ্বাস করার জন্য কাল তোর কঠিন শাস্তি হবে। কাল তুই তোর ভূতের বাচ্চা নিয়ে স্কুলে আসবি। দেখবি 5 নম্বরই বেতের কেরামতি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কাল যা হবার হোক। আজ রাতটায় তোর ইস্তার পাওয়া গেল, এই বা কম কি। ভূতের কথা শুনে বাড়িতে একটা হইচই পড়ে গেল। সবাই ভূতের বাচ্চা হাতে নিয়ে দেখতে চায়। দেখতে চাইলেই তো আর দেয়া যায় না, হয়তো ফট করে হাত থেকে ফেলে দেবে। একমাত্র অরু আপাই ভূতের ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। অরু আপা সায়েন্সে পড়ছে। যারা সায়েন্সে পড়ে তাদেরকে সবকিছুই অবিশ্বাস করতে হয়। কাজেই সে ঠোঁট উল্টে বলতো, ধুত না ছাই। খানিকটা ধোয়া বোতলে ভরে নিয়ে এসেছে, নীল রঙের ধোয়া। নীল রঙের ধোয়া শুনে আমার খটকা লাগলো। ব্যাপারটা কি? নীল রঙের ধোয়া বলছে কেন? আমি তো একটু আগে দেখলাম হলুদ রং। ও মা, কি কাণ্ড! বোতল হাতে এক একজন এক এক রং বদলাতে লাগলো। বড় চাচা অবাক হয়ে গেলেন। চোখে চশমা পরে অনেকক্ষণ হাত দিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন। গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা রহস্যজনক। আমি খয়েরি রং দেখতে পাচ্ছি, এর মানেটা কি? বড় চাচার কথায় সবার গা ছমছম করতে লাগলো। আমার দাদি কেঁদে উঠলেন। কি অলক্ষণে কাণ্ড! ভূতের বাচ্চা ধরে নিয়ে এসেছে।
এই হুমায়ুন, যা সাবান দিয়ে হাত ধুয়ে আয়। তোমরা দাঁড়িয়ে আছো কি? এ ছেলেকে গরম পানি দিয়ে গোসল করাও, লবণ খাওয়াও। অনেক রাতে বড়দের একটা মিটিং বসলো। আমার বাবা বললেন, ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তবে এক একজন যে এক এক রকমের রং দেখছে এটা সত্যি। ছোট চাচা বললেন, ঘোড়ার ডিমটা রাস্তায় নিয়ে ফেলে দিলেই তো ঝামেলা চুকে যায়। বড় চাচা তাতে রাজি হলেন না, তিনি আরো পরীক্ষা করতে চান। শেষ পর্যন্ত ঠিক হলো রাতের বেলা বোতলটা সিন্ধুকে তালা চাবি দিয়ে রাখা হবে, আগামীকাল যা করার করা হবে। বিশেষ করে স্কুলের অঙ্ক স্যার যখন বলেছেন বোতলটা স্কুলে নিয়ে যেতে, সেটাই করা হোক। পরদিন আমি বোতলটা নিয়ে স্কুলে গেলাম। ও মা, সবাই দেখি এ খবর জানে। উঁচু ক্লাসের ছেলেরা পর্যন্ত হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায়। আমাদের ক্লাস ক্যাপ্টেন ফিসফিস করে বলল, আমাকে একবার যদি হাতে নিতে দিস তাহলে আর কোনোদিন তোর নাম বোর্ডে লিখবো না। অঙ্ক স্যার ক্লাসে ঢুকলেন বেত নিয়ে, 3 নম্বরই এবং 5 নম্বরই বেত। আনন্দে বশির হেসে ফেলল। কাউকে শাস্তি দেওয়ার হবে টের পেলেই বশিরের বড় আনন্দ হয়। সে দাঁত বের করে বলল, আজ যা মজা হবে, হুমায়ুনকে স্যার টাইট দেবে। সে মজা দেখার জন্য আমার পাশে এসে বসলো। অঙ্ক স্যার হুঙ্কার দিলেন, হুমায়ুন এসেছিস? জি স্যার। ভূত এনেছিস? জি স্যার। বের কর, সবাইকে দেখা। সবাই দেখেছে স্যার। গুড। এখন এই ক্লাসে কারা কারা বিশ্বাস করে যে এর ভেতর সত্যি একটা ভূতের বাচ্চা আছে? হাত তোল। আমার দেখা দেখি আরো 10-12 জন হাত তুলল। স্যার বলল, কি কারণে বিশ্বাস হয় যে এর ভেতর সত্যি ভূত আছে? আমাদের ক্লাস ক্যাপ্টেন বলল, এক একজন এক এক রকমের রং দেখছে স্যার। তাই নাকি? জি। আমি দেখেছি সবুজ রং আর মতিন দেখেছে লাল। অঙ্ক স্যার চোখ কুঁচকে বললেন, আরে গাধার দল, তোরা যে রঙের শার্ট পরেছিস বোতলে সে রং দেখতে পাচ্ছিস। মতিনের গায়ে লাল রঙের সোয়েটার, এই জন্য সে লাল রং দেখছে। আসলে চিচিং ফাঁক, শুভঙ্করের ফাঁকি। কি বিশ্বাস হয়? আমার মন খারাপ হয়ে গেল। ব্যাপারটা আসলেই তাই। আমি হলুদ দেখেছি কারণ আমার সোয়েটারের রং হলুদ। অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন, যত বেকুবের দল সহজ জিনিস বোঝে না। এখন মন দিয়ে শোন, এই বোতলে যা আছে তা আমি গিলে ফেলবো। আমরা অবাক হয়ে তাকালাম। স্যার বলে কি, গিলে ফেলবে মানে? স্যার গম্ভীর মুখে বললেন, গিলে ফেলে তোদের বোঝাবো যে আসলে কিচ্ছুই না। হাতে নাতে না দেখলে তোদের জ্ঞান হবে না, গাধার দল। ক্লাস ক্যাপ্টেন কোথায়? এই যে স্যার। যা, 1 গ্লাস পানি নিয়ে আয়, পানি দিয়ে গিলবো। ক্লাস ক্যাপ্টেন ছুটে গেল পানি আনতে। বশির বলল, হুমায়ুনকে শাস্তি দেবেন না স্যার? ওর শাস্তি পাওয়া দরকার, সবাইকে বোকা বানিয়েছে। হবে, শাস্তি হবে। আগে ভূতটা গিলে ফেলি, তারপর শাস্তি। পানি এসে গেল। অঙ্ক স্যার ছোট্ট একটা বক্তৃতা দিলেন। দেশটা কুসংস্কারে ডুবে আছে। একজন হোমিওপ্যাথির শিশিতে ভূতের বাচ্চা ভরে নিয়েছে সে, অন্য সবাই তাই বিশ্বাস করছে। ছি ছি। বলতে বলতে স্যার বোতলের মুখ খুলে নিজের মুখের উপরে ধরলেন, 1 গ্লাস পানি দিয়ে খেয়ে ফেললেন। গিলে ফেললাম বলেই তিনি সাথে সাথে গিলে ফেললেন। হলো এখন ভূতের বাচ্চা হজম। স্যার একটা তৃপ্তির ঢেকুর তুললেন। আমরা সবাই অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। স্যার কি একটা বলতে গিয়ে থেমে গেলেন এবং আবার একটি ঢেকুর তুললেন, তারপর আবার একটি। আমার মনে হলো স্যার কেমন যেন বিমর্ষ হয়ে পড়েছেন। খানিকক্ষণ পেটে হাত বোলালেন, বোতলটা শুকে দেখলেন এবং আবারও বেশ বড় রকমের একটা ঢেকুর তুললেন। মনে হলো তিনি কেমন যেন হতভম্ব হয়ে পড়েছেন। বশির বলল, স্যার হুমায়ুনের শাস্তি দিলেন না? স্যার সে কথা যেন শুনতেই পেলেন না। ঝিম ধরে চেয়ারে বসে রইলেন এবং একটু পর পর ঢেকুর তুলতে লাগলেন। সেদিনও ক্লাসে কোনো অঙ্ক করা হলো না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমাদের বই নিয়ে বসার কথা। এটা হচ্ছে বড় চাচার কঠিন নিয়ম। তবে সব নিয়মেই ফাঁকফোকর আছে। এই নিয়মের বেলাতেও তা সত্যি। মাঝে মাঝে সন্ধ্যাবেলা বড় চাচা রাজনীতি নিয়ে আলাপ করবার জন্য পাশের উকিল সাহেবের বাড়ি যান। সেই বাড়িতে যাওয়া মানে পাক্কা 3 ঘন্টার ধাক্কা। ফিরতে ফিরতে রাত 9টা। ওইসব দিনগুলিতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বই নিয়ে বসবার দরকার নেই, কিছুক্ষণ খেলাধুলা করা যায়। আমরা ছোটরা বড় চাচা ছাড়া কাউকেই ভয় করি না। আমার ধারণা সব বাড়িতে এইরকম 1-8 জন মানুষ থাকে যাদের সবাই ভয় করে।
অন্যদের পাত্তাই দেয় না। যাই হোক, বড় চাচা বাসায় নেই, উকিল সাহেবের বাসায় গেছেন। আর আমরা একটা নতুন গেম খেলা বের করেছি। এই খেলার নাম হচ্ছে পানি খেলা। সবাই মগে করে পানি নিয়ে ওর গায়ে ছিটিয়ে দেবার চেষ্টা করছি। খুবই মজার খেলা। খেলা যখন তুঙ্গে, তখন খবর পেলাম অঙ্ক স্যার এসেছেন। সবসময় দেখেছি দারুণ আনন্দের সময় খারাপ ব্যাপারগুলো ঘটে। পৃথিবীটা এরকম কেন কে জানে? পৃথিবীর নিয়ম কানুনগুলি যখন করা হয়, তখন নিশ্চয়ই শিশুদের কথা কেউ ভাবেনি। আমার ধারণা এই পৃথিবীর সব নিয়ম কানুনই হচ্ছে শিশুদের কষ্ট দেবার জন্য। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়ালাম। অঙ্ক স্যার বললেন, কি করছিলি? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, পড়ছিলাম স্যার। অঙ্ক স্যার বললেন, ভেরি গুড। বলে বিকট একটা ঢেকুর তুলে ফ্যাকাশে হয়ে বললেন, মনে হলো বেশ লজ্জাও পেলেন। ঢেকুর কি? ভূতের বাচ্চা গিলে ফেলার কারণে নাকি? হতেও পারে। গতকাল স্যার ক্লাসে আসেননি। অঙ্ক স্যার ক্লাসে না আসার মানুষ না। অঙ্ক স্যারকে কেমন রোগা রোগা লাগছে। মুখ শুকনো, চোখ লাল। মনে হচ্ছে রাতে ঘুমাতে পারেননি। গায়ে কাদর, ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন, একটু পরপর ঢেকুর তুলছেন, চাদর জড়িয়ে চুপসে গেছেন। এক একবার ঢেকুর তোলেন আর হতাশ একটা ভঙ্গি করেন, ফ্যাকাশে হাসি হাসেন এবং দীর্ঘ নিঃশ্বাসও ফেলেন। কেমন আছিস হুমায়ুন? জি স্যার, ভালো। আপনার শরীরটা কি স্যার ভালো না? হুম। গত রাতে ঘুম হয়নি। কেন স্যার? স্যার ইতস্তত করে বললেন, না মানে ওই দিন তো আর বোতলের ওই জিনিসটা গিলে ফেললাম, তারপর থেকে মানে তারপর থেকে কি স্যার? না, কিছু না। একটু পরপর ঢেকুর উঠছে। ভূতের সাথে কি তোর কোনো সম্পর্ক নেই? আমি জানি, শারীরিক কোনো অসুবিধা হয়েছে আর কি। স্যার, আপনি ওষুধ খান, সেরে যাবে। খেয়েছি তো। নাক্সভমিকা 1 ডোজ খেয়েছি, 200 পাওয়ার। কমছে না তো, মনে হচ্ছে আরো যেন বেড়েছে। সত্যি নাকি স্যার? স্যার উত্তর না দিয়ে বড় রকমের একটা ঢেকুর তুললেন। সেই ঢেকুরের সঙ্গে পেটের ভেতর বিচিত্র শব্দ হতে লাগলো। টপ টপাটপ ঝুম, গুড় গুড়। স্যার নিজেই সেই শব্দে বিচলিত বিচলিত এবং হতভম্ব। তিনি চিকন গলায় বললেন, হুমায়ুন, যে লোক তোকে ভূতের বাচ্চা দিয়েছে, ওর কাছে আমাকে নিয়ে চলতো। কেন স্যার? এমনি, যাই একটু গল্প করে আসি। ভূত ফুত আমি বিশ্বাস করি না। ভূতের কথা বলে তিনি যে বাচ্চাদের ভয় দেখাচ্ছেন, এটাও ঠিক না। বাসা চিনিস নে? আমাকে নিয়ে চল। মুনিরকেও সঙ্গে নিয়ে যাই স্যার। মুনিরের সঙ্গে তার ভালো চেনা। দুনিয়ার শুদ্ধ লোক নিয়ে যাওয়ার কোনো দরকার দেখছি না, তুই গেলেই হবে। অনেকক্ষণ কড়া নাড়ার পর বুড়ো লোকটি দরজা খুললেন। আমাদের দিকে এক পলক তাকিয়ে বললেন, 1 মিনিট। এই বলে পাশের ঘরে চলে গেলেন। খুটখুট শব্দ শোনা যেতে লাগলো, যেন হামান দিস্তায় কিছু পিষছেন। অঙ্ক স্যার ঘাবড়ে গিয়ে বললেন, দেখতে অবিকল রবি ঠাকুরের মতো, তাই না? জি স্যার। আমি তো চমকে গিয়েছিলাম। আমিও প্রথম দিন চমকে গিয়েছিলাম স্যার। খুটখুট শব্দ হচ্ছে কিসের রে? জানি না স্যার, হয়তো ভূতের ভর্তা বানাচ্ছে। ভূতের ভর্তা মানে? কি সব ছাগলের মতো কথাবার্তা বলিস। বুড়ো ভদ্রলোক ফিরে এলেন, হাতে গ্লাস ভর্তি লালাভ জিনিস, মুখ ভর্তি হাসি। তিনি দরাজ গলায় বললেন, গ্লাসে কি আছে অনুমান করতে পারবে? চিরতার পানি। স্বয়ং কবিগুরু খেতেন। আমিও খাই। তোমাদের দুজনকেই তুমি করে বলে ফেললাম। বয়সী দুজনই আমার চেয়ে ছোট। ছোটটাকে তো চিনি, আমার কাছ থেকে ভূতের বাচ্চা নিয়ে গিয়েছিল। তুমি কে? স্যার কাপা গলায় বলল, আমি হুমায়ুনের শিক্ষক, অঙ্ক স্যার। বাহ, খুব ভালো। অঙ্ক ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুমি মনে মনে 2 সংখ্যার একটা অঙ্ক ভাবো। ভেবেছ? অঙ্ক স্যার শুকনো গলায় হ্যাঁ সূচক মাথা নাড়লেন। এর সঙ্গে 7 যোগ দাও। দিয়েছ? জি। যোগ দেবার পর যা হয় তুমি তা থেকে 110 বাদ দাও। কি দিয়েছ? জি। খুব ভালো। এর সঙ্গে 15 যোগ দাও। দিলাম। যে সংখ্যা মনে মনে ভেবেছ তাও এর সঙ্গে যোগ করো। করেছ? জি করেছি। 2 দিয়ে ভাগ দাও। এর থেকে 9 বাদ দাও। যা থাকলো তাকে 3 দিয়ে গুণ দাও। দিয়েছ? জি। তোমার উত্তর হলো গিয়ে 150। কি হয়েছে? জি হয়েছে। আশ্চর্য তো।
অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। বুড়ো ভদ্রলোক বললেন, এইসব মজার মজার অঙ্ক করে ছাত্রদের কৌতূহল জাগিয়ে তুলতে হয়, তা না কঠিন কঠিন সব অঙ্ক দিয়ে তোমরা ছাত্রদের ভয় পাইয়ে দাও। অঙ্ক একটা মজার জিনিস, তোমরা সেই মজাটাই ছাত্রদের দিতে পারো না, খুব খারাপ। এখন বলো, আমার কাছে কি চাও? অঙ্ক স্যার বললেন, কিছু চাই না জনাব। বুড়ো খুব রেগে গেলেন, থমথমে গলায় বললেন, কিছু চাই না মানে? শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসেছো? আর একটু পর পর এমন বিশ্রী করে ঢেকুর তুলছো কেন? কি হয়েছে? অঙ্ক স্যারের মুখটা কেমন কালো হয়ে গেল। আমার দিকে একবার করুণ চোখে তাকিয়ে মাথা চুলকাতে লাগলেন। আমি বললাম, আপনি যে আমাকে ভূতের বাচ্চাটা দিয়েছিলেন, অঙ্ক স্যার সেটা গিলে ফেলেছেন, তারপর থেকে শুধু ঢেকুর তুলছে। স্যারের বড় কষ্ট। বুড়ো অবাক হয়ে বলল, ভূতের বাচ্চা গিললে কেন? ভূত কি কোনো খাদ্যদ্রব্য? বলো, এটা কি কোনো মজাদার কিছু? স্যার আমতা আমতা করছেন, জবাব দিচ্ছেন না। কি চুপ করে আছো কেন? জবাব দাও, ভূতের বাচ্চা গিলে খেলে কেন? ভূত বলে যে কিছু নেই, এটা ছাত্রদের বোঝাবার জন্য। কিছু যদি না থাকে, তাহলে তোমার পেটের ভিতরে যে জিনিসটা গজগজ করছে সেটা কি? বলো, সেটা কি? না মানে অসুখ বিসুখ কিছু হয়েছে বোধ হয়। অসুখ বিসুখ কিছু না, ভূতের বাচ্চা হজম হচ্ছে না। দাঁড়াও, দেখি কি করা যায়। নাকের ফুটো দিয়ে বের করে দিচ্ছি, সময় লাগবে, চট করে হবে না। 50টা বৈঠক দিতে হবে, 3 সের গরম পানি খেতে হবে, মুরগির পালক দিয়ে নাকে সুড়সুড়ি দিতে হবে। তখন খুব হাঁচতে থাকবে, সেই হাঁচির সঙ্গে ভূত বেরিয়ে আসবে। অনেক যন্ত্রণা। আমরা দুজন বাসায় ফিরে চলেছি। বুড়ো ভদ্রলোক ভূতের বাচ্চাটা বের করে আবার বোতলে ভরে আমাকে দিয়ে দিয়েছেন। অঙ্ক স্যারের ঢেকুর তোলা বন্ধ হয়েছে, তবে তিনি খুব গম্ভীর। একবার শুধু বললেন, ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। আমি বললাম, তাহলে কি স্যার ভূত আছে? আরে না, ভূত আবার কি? ওই বুড়ো আমাদেরকে বোকা বানিয়েছে। বেটা মনে হচ্ছে বিরাট ফাজিল। কিন্তু স্যার, আপনার ঢেকুর তো বন্ধ হয়ে গেছে। স্যার কিছু বললেন না। তাকে খুব চিন্তিত মনে হলো, যেন কিছুতেই হিসাব মেলাতে পারছেন না। জ্যৈষ্ঠ মাসের শুরুতে এক দারুণ ব্যাপার ঘটল। 9-10-এর ছেলেরা মিলে ঠিক করলো, আম কাঁঠালের ছুটি খানিকটা এগিয়ে দেবার জন্য হেড স্যারের কাছে দরবার করবে। দরবারটা যাতে জোরালো হয়, সেজন্যেই সব ক্লাস থেকে 2 জন করে যাবে। যে 2 জন যাবে তারা যেন অবশ্যই খুব ভালো ছাত্র হয়। ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলে হলে ভালো। স্যাররা ভালো ছেলেদের উপর চট করে রাগেন না। দীপু হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয়। সব কিছু শুনে সে বলল, আগে ভাগে ছুটি নিয়ে হবেটা কি? আম কাঁঠালের ছুটি না হলেই সবচেয়ে ভালো হয়, মন দিয়ে পড়াশোনা করতে পারি। কথা শুনে রাগে গা জ্বলে যায়। ইচ্ছা করে ঠাস করে মাথায় একটা চুটি বসিয়ে দিই। তার উপায় নেই, এরা ভালো ছাত্র। স্যারের কাছে নালিশ করলে সর্বনাশ। আমাদের ক্লাস থেকে কেউ দেখি যেতে রাজি নয়। আমি একাই গেলাম। বিরাট একটা দরখাস্ত লেখা হলো। ক্লাস 10-এর বগা ভাই, আসল নাম তার বদরুল ইসলাম, খুব লম্বা বলে আমরা তাকে ডাকি বগা ভাই। হেড স্যারের হাতে দরখাস্ত তুলে দিলেন। হেড স্যার বললেন, ব্যাপার কি? বগা ভাই তোতলাতে তোতলাতে বললেন, দরখাস্তে সব লে 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 লেখা আছে স্যার। বগা ভাইয়ের এই একটা অসুবিধা, ভয় পেলে তোতলাতে শুরু করে এবং প্রতিটি বাক্য 2 বার করে বলে। সে আবার বলল, দরখাস্তে সব লে 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 লেখা আছে স্যার। লেখা যা আছে তা তো দেখতেই পাচ্ছি, ব্যাপারটা কি তোমাদের মুখ থেকে শুনতে চাই। আম কাঁঠালের ছুটি 2 সপ্তাহ এগিয়ে দিলে ভালো হয় স্যার। কেন? আমরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছি। ছুটি এগিয়ে দিলে কেন ভালো হয় তা নিয়ে আমরা আলোচনা করিনি। হেড স্যার হুঙ্কার দিয়ে বললেন, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কথা বল। কেউ নড়াচড়া করছে না দেখে সাহস ভর করে আমিই মুখ খুললাম। মিনমিন করে বললাম, এইবার তো স্যার গরম খুব বেশি পড়েছে, আম কাঁঠাল সব আগে ভাগে পেকে গেছে। এই জন্য যদি স্যার ছুটিটা একটু এগিয়ে দেন। আম কাঁঠাল আগে আগে পেকে গেছে? জি স্যার। কি দিয়ে কাঁঠাল পাকানো কাকে বলে জানিস? জি না স্যার।
এক্ষুনি দেখবি কাকে বলে। কত বড় সাহস বলে ছুটি এগিয়ে দিতে। যা ক্লাসে যা, ক্লাসে গিয়ে নীল ডাউন হয়ে থাক। ক্লাসে ফিরে এসে নীল ডাউন হয়ে আছে, বসির দাঁত বের করে হাসছে। কাউকে শাস্তি দিতে দেখলে তার ভারী আনন্দ হয়। সে আজ আনন্দ চেপে রাখতে পারছে না। কিছুক্ষণ পর পর সব কটা দাঁত বের করে দিচ্ছে। টিফিন টাইমে দপ্তরে কালীপদ নোটিশ নিয়ে এলো। হেড স্যার নোটিশ পাঠিয়েছেন। ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বছরের গ্রীষ্মকালীন বন্ধের সময়সীমা 2 সপ্তাহ কমিয়ে দেওয়া হলো। নির্ধারিত সময়ের 2 সপ্তাহ পর থেকে বন্ধ শুরু হবে। এই নিয়ে কোনো রকম দেন দরবার না করবার জন্য ছাত্রদের পরামর্শ দেওয়া হচ্ছে। ছুটির পর খুবই মন খারাপ করে বাসায় ফিরলাম। কি করা যায় কিছুই বুঝতে পারছি না। এখন ছুটি এগিয়ে আনবার দরকার নেই। যথাসময়ে ছুটি আরম্ভ হলেই আমরা খুশি। তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমাদের হেড স্যার খুবই কঠিন চিজ। সন্ধ্যার আগে আগে মুনির এসে উপস্থিত হলো বাসায়। সেও ছুটি কমে যাওয়ায় মন খারাপ করেছে। এই ছুটিতে তার মামা বাড়ি যাবার কথা ছিল। ছুটি কমে গেলে আর যাওয়া হবে না। মুনির বলল, চল তার কাছে যাই, তিনি যদি কোনো বুদ্ধি দেন। কার কথা বলছিস? আমাদের যিনি ভূতের বাচ্চা দিলেন, ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে। উনি বুদ্ধি দেবেন কেন? দিতেও তো পারেন। আমাদের কথা তো উনি শোনেন না? চল যাই। আমার কেন জানি মনে হচ্ছে উনি হেড স্যারের মতো রেগে যাবেন। সব বড়রা একরকম হয়। তবু বলে দেখি। বুড়ো ভদ্রলোক দাড়িতে হাত বোলাতে বোলাতে আমাদের সমস্যা শুনলেন। তারপর বললেন, অন্যায়, খুবই অন্যায়। ছুটি কমাবার কোনো রাইট নেই। বাচ্চা ছেলেগুলোকে সারাদিন স্কুলে আটকে রেখেও শখ মিটছে না, এখন আবার ছুটি কমিয়ে দিচ্ছে। রবি ঠাকুর বেঁচে থাকলে খুব রাগ করতেন। আমি বললাম, এখন আমরা কি করব বলুন? ভূতের বাচ্চাকে বলা ছাড়া তো আর কোনো পথই দেখছি না। আমি অবাক হয়ে বললাম, ভূতের বাচ্চাকে বলবো? হ্যাঁ বলবে, তোমাদের সমস্যার কথা বলবে। কবে থেকে স্কুল বন্ধ করতে চাও এটা বলে দেবে, তাহলেই হবে। কি যে বলেন আপনি? কি যে বলি আমি মানে? এক চড় লাগাবো, বুঝলে? যা করতে বলছি করো। বোতলটা মুখের কাছে এনে ফিস করে বলবে যেন আগামীকাল থেকেই আম কাঁঠালের ছুটি দেবার ব্যবস্থা করে। খুব ভদ্রভাবে বলবে। আরেকটা কথা, মাসে একবারের বেশি কিছু চাইবে না। ভূত এখনো খুবই বাচ্চা, ক্ষমতা কম। আরেকটু বড় হোক, তখন ঘন ঘন চাইতে পারবে। আমি বললাম, থ্যাংক ইউ। বুড়ো আগুন চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আমার সঙ্গে ইংরেজি? এর মানে কি? ক্ষমা করে দিন স্যার, আর বলবো না। এখন আমরা যাই স্যার? না, আমি গতকাল একটা কবিতা লিখেছি, এটা শুনে তারপর যাও। তোমাদের নিয়েই লেখা। কবিতার নাম বীর শিশু। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। আমার কেন জানি মনে হলো এই কবিতাটা আগেও শুনেছি, তবে সে কবিতার নাম ছিল বীর পুরুষ, বীর শিশু নয়। তবে এটা নিয়ে ঘাটাঘাটি না করাই আমার কাছে ভালো মনে হলো। বুড়োকে রাগানো ঠিক হবে না। আমি বাড়িতে চলে এলাম। বুড়োর কথা ঠিক বিশ্বাস হলো না। বোতলের ভেতর যদি ভূত থেকেও থাকে, সে কি স্কুল বন্ধ করবে? কিভাবে করবে? তবু রাতে শোবার আগে ট্রাঙ্ক থেকে বোতল বের করে ফিসফিস করে বললাম, ভাই বোতল ভূত, তুমি কেমন আছো? ভাই, তুমি কি আমাদের স্কুলটা আগামীকাল থেকে বন্ধ করে দিতে পারবে? লক্ষ্মী ভূত, ময়না ভূত, দাও না বন্ধ করে। অরু আপা কি কাজে যেন ঘরে ঢুকেছিল। সে অবাক হয়ে বলল, এসব কি হচ্ছে রে? আমি বললাম, কিছুই হচ্ছে না। কার সঙ্গে কথা বলছিস? বোতল ভূতের সঙ্গে। অরু আপা গম্ভীর হয়ে বলল, বোতল ভূতের সঙ্গে কি কথা হচ্ছিল শুনি? তোমার শোনার দরকার নেই। আহা, শুনি না। বোতলের ভূতকে বলেছি আগামীকাল থেকে স্কুল বন্ধ করে দিতে, সে বন্ধ করে দেবে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। হলে হয়েছে। বাড়িতে দারুণ হইচই পড়ে গেল। বাবা ডেকে নিয়ে গেলেন। এসব কি হচ্ছে রে? তুই নাকি বোতল ভূতকে বলেছিস স্কুল বন্ধ করতে?
বড় চাচা বললেন, পাজিটার কানে ধরে চড় দেয়া দরকার, ভূত প্রেতের কাছে দরবার করছে। ভূত আবার কি রে, 10 বার কান ধরে উঠবস কর, আর যা তোর সেই বিখ্যাত বোতল কুয়োয় ফেলে দিয়ে এক্ষুনি যা। বড় চাচার কথার উপর দ্বিতীয় কথা চলে না, বোতল কুয়োয় ফেলে দিতে হলো। পরদিন খুবই মন খারাপ করে স্কুলে গেলাম। অ্যাসেম্বলিতে সবাই দাঁড়িয়ে আছি। সোনার বাংলা গান হয়ে যাবার পর হেড স্যার বললেন, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। স্কুলের জন্য সরকার থেকে 2 লক্ষ টাকা পাওয়া গেছে। এখন তোমরা পাবে পাকা দালান। দালানের কাজ শুরু করতে হবে বর্ষার আগেই। কাজেই আজ থেকেই তোমাদের গরমের ছুটি। অন্যবারের চেয়ে এইবার তোমরা 2 সপ্তাহ বেশি ছুটি পাবে, তবে ছুটিটা কাজে লাগাবে, শুধু খেলাধুলা করে নষ্ট করবে না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। ব্যাপারটা কি? বোতল ভূতের কারণে কি এটা ঘটলো? গরমের ছুটির ব্যাপারটা অদ্ভুত, খুবই অদ্ভুত। ছুটির আগে কত রকম পরিকল্পনা থাকে, এই করব ওই করব। যখন সত্যি সত্যি ছুটি শুরু হয় তখন আর কিছুই করার থাকে না, কেমন সব পানসে মনে হয়। এখন আমাদের তাই লাগছে। স্কুল ছুটি, কত আনন্দ হবার কথা, কিন্তু কোনো আনন্দ হচ্ছে না। এদিকে বড় চাচা কঠিন কঠিন সব নিয়ম কানুন জারি করছে। যেমন আজ সকালেই বললেন, ছুটিটা কাজে লাগাবার ব্যবস্থা কর, পাটিগণিতের সব অঙ্ক শেষ করে ফেল। আমি বললাম, এক্ষুনি সব অঙ্ক শেষ করে ফেললে সারা বছর কি করব? বড় চাচা বললেন, চর দিয়ে দাঁত ফেলে দেব, মুখে মুখে কথা বলে, যা পাটিগণিতের বই নিয়ে আয়, দেখব কত ধানে কত চাল। কি আর করব, বই নিয়ে এলাম। বড় চাচা চর দিয়ে যদি সত্যি সত্যি দাঁত ফেলে দিতে পারেন, তখন আমার কি হবে? আমার ছোট ভাই অন্তুর একটা দাঁত তিনি এভাবেই ফেলেছেন। অবশ্যই শেষ দাঁতটা নড়ছিল, এমনিতেই পড়তো, চর খেয়ে 2 দিন 1 দিন আগে পড়ে গেল আর কি। বড় চাচার নাম ফাটলো। তিনি সেই দাঁত ডেটল দিয়ে ধুয়ে হরলিক্সের একটা খালি বোতলে ভরে নিজের ঘরে রেখে দিলেন। বোতলের গায়ে লিখে রেখেছেন, চর চর দিয়ে ফেলা দাঁত, দুষ্ট শিশু সাবধান। বড় চাচা হুকো টানতে টানতে সারা দুপুর আমাকে লসাগু এবং গসাগু করালেন। কুৎসিত সব অঙ্ক, গুণ দাও ভাগ দাও, আবার গুণ আবার ভাগ। কি হয় এসব গুণ ভাগ করে? পৃথিবী থেকে অঙ্কটা উঠে গেলে কত ভালোই না হতো। লসাগু গসাগু করতে করতে একবার ভাবলাম বোতল ভূতকে বলবো, ও ভাই বোতল ভূত, লক্ষ্মী ভাই, ময়না ভাই, তুমি পৃথিবী থেকে অঙ্ক নামের এ খারাপ জিনিসটা দূর করে দাও। একদিন ভোরে ঘুম থেকে উঠে সবাই যেন দেখে অঙ্ক বইয়ের সব লেখা মুছে গেছে, সব পাতা সাদা, নামতা নামতাও কারো মনে নেই। 3 দুগুণে কত কেউ বলতে পারে না, এমনকি অঙ্ক স্যাররাও না। 1 2 কি করে লিখতে হয় তাও কেউ বলতে পারবে না। অবশ্যই আমি জানি বোতল ভূতকে এসব বলে কোনো লাভ নেই, সে কিচ্ছু করতে পারবে না। তার উপর বোতলটা ফেলে দেওয়া হয়েছে কুয়োয়। বোতল ভেঙে ভূত কোথায় চলে গেছে কে জানে। বেলা 3টে বেজে গেল, তবু বড় চাচা আমাকে ছাড়লেন না। যখনই বলি, আজ উঠি চাচা, তখনই তিনি গম্ভীর হয়ে বলেন, কোনো কথা না, একটা কথা বললে চর দিয়ে দাঁত ফেলে দেব। সেই দাঁত চলে যাবে হরলিক্সের কৌটায়। বিকেল হয়ে গেল। আমাদের ফুটবল টিমের ছেলেরা আমার জন্য উকি ঝুঁকি দিতে লাগলো, তবু বড় চাচা আমাকে ছাড়বেন না। বড়রা ছোটদের এত কষ্ট কি করে দেয় কে জানে, তার আগে কখনো ছোট ছিলেন না। আমি বললাম, বিকেল হয়ে গেছে চাচা, এখন উঠি। বড় চাচা হুঙ্কার দিয়ে বললেন, শুধু খেলার দিকে মন, কোনো উঠে নেই, তোকে দিয়ে আমি বৃত্তি পরীক্ষা দেয়াবো। খেলাধুলা করে কি হয়? ফুটবল খেলতে গিয়ে হাত পা ভেঙে ঘরে ফিরবি, তার কোনো প্রয়োজন দেখছি না। আমি সারাদিন পড়বো? নিশ্চয়ই সারাদিন পড়বে। জীবনে উন্নতি করতে চাইলে সারাদিন পড়তে হবে। ছাত্র নং, অধ্যয়ন নং, তপস্যা। আমি জীবনে উন্নতি করতে চাই না বড় চাচা। জীবনে উন্নতি করতে চাস না? না। বড় চাচা ঠাস করে একটা চর বসিয়ে দিলেন, থমথমে গলায় বললেন, তোর বেয়াদবের বিচার সন্ধ্যাবেলা হবে। সন্ধ্যাবেলা সত্যি সত্যি বিচার সভা বসলো। বড় চাচা, বাবা এবং আমাদের প্রাইভেট স্যার 3জন বসলেন 3 দিকে, মাঝখানে আমি। বড় চাচা স্যারের দিকে তাকিয়ে বললেন, হুমায়ুন সম্পর্কে তোমার ধারণা কি মাস্টার, বলো তো? স্যার শুকনো গলায় বললেন, ওর মাথায় কিছু নাই। বড় চাচা ঠান্ডা গলায় বললেন, মাথায় কিছু নেই এই কথাটা তো মাস্টার তুমি ঠিক বললে না। ওর মাথায় আছে গোবর, পচা গোবর।
আমাদের স্যার সঙ্গে সঙ্গে বললেন, খুবই খাঁটি কথা বলেছেন, গোবর দিয়ে মাথা ভর্তি। বড় চাচা বললেন, তবে সাধনায় অনেক কিছু হয়। কবি কালিদাসেরও মাথা ভর্তি গোবর ছিল, মহামূর্খ ছিলেন। সাধনার জন্য পরবর্তীকালে তিনি হয়ে গেলেন মহাকবি কালিদাস। কি বলো মাস্টার, ঠিক না? একেবারে খাঁটি কথা। কাজেই আমরা এখন দেখব যে সাধনা ঠিকমতো করতে পারবে কিনা। গরমের এই ছুটির মধ্যে হুমায়ুনকে আমরা ঠিকঠাক করে ফেলবো। কি বলো মাস্টার? খুবই ভালো কথা। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। বড় চাচা আমার জীবন অতিষ্ঠ করে তুলবেন। আমি সূর্য ওঠার আগে কিছুক্ষণ বড় চাচার সঙ্গে মর্নিং ওয়াক করে তারপর পড়তে বসি। সেই পড়া চলে 11টা পর্যন্ত। দুপুরের খাওয়ার পর শুরু হয় পাটিগণিত। বিকেল 5টায় ছুটি, কাটায় কাটায় 1 ঘন্টা ছুটি। 6টার মধ্যে বাসায় ফিরে বই নিয়ে বসতে হয়। রাত 10টায় ছুটি হয়। কি যে কষ্ট! রোজ একবার কুয়োর সামনে গিয়ে বলি, বোতল ভূত, ও ভাই বোতল ভূত, বড় চাচার হাত থেকে আমাকে বাঁচাও ভাই। কোনো লাভই হয় না। ভূত হয়তো আমার কথা শুনতেই পায় না। কত নিচে পড়ে আছে, শোনার কথাও না। কিংবা কে জানে, হয়তো বোতল ভেঙে গেছে। ভূতের বাচ্চা আর বোতলের ভিতর নেই। থাকলে সে নিশ্চয়ই আমার কষ্ট দেখে কিছু একটা করত। এইরকম যখন অবস্থা, তখনই কাণ্ড হলো। রাতে ঘুমোতে গেছি, শুয়ে দেখি পিঠের নিচে শক্ত একটা কি যেন লাগছে। হাত দিয়ে দেখি, কি আশ্চর্য, ওই বোতল এখানে এলো কি করে? কুয়োয় যে বোতল ফেলে দেওয়া হয়েছে, সেই বোতল এখানে এলো কি করে? ব্যাপারটা কি? ব্যাপার যাই হোক, তা নিয়ে পরে ভাবা যাবে। আপাতত বড় চাচার হাত থেকে মুক্তি পেতে হবে। আমি খুবই করুণ গলায় কাঁদো কাঁদো স্বরে বললাম, ভাই, তুমি কিভাবে এখানে এসেছো আমি জানি না। যেভাবে এসে থাকো, তুমি আমাকে বাঁচাও। বড় চাচার হাত থেকে আমাকে রক্ষা করো। এই বলে আমি খানিকক্ষণ কাঁদলাম। এতে কোনো লাভ হবে বলে আমার মনে হয়নি। তবু বলা তো চাই, হতেও তো পারে। পরদিন ভোরবেলা বই নিয়ে বসেছি। বড় চাচা ঢুকলেন, গম্ভীর গলায় বললেন, চিন্তা করে দেখলাম ছুটির সময়টাতে ছুটি থাকাই ভালো। রাত দিন বই নিয়ে পড়ে থাকলে ছেলেপুলে গাধা হয়। যখন স্কুল ছুটি থাকবে তখন তোর ছুটি। যা, বই তুলে রাখ। আমি অবাক হয়ে বড় চাচার দিকে তাকিয়ে রইলাম। হবে বুঝতে পারছি না, কি করা যায়? মুনির বলল, আমাদের ফুটবল ক্লাব ঠিকঠাক করে একটা ম্যাচ দিলে কেমন হয়? আমি বললাম, অতি উত্তম হয়। আমাদের ফুটবল ক্লাবের নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাব। 2 বছর আগে আমরা ফুটবল ক্লাব শুরু করি। প্রথম বছর আমাদের কোনো বল ছিল না। কি করব? চাঁদা উঠেছে মাত্র 18 টাকা। সেই 18 টাকায় আমরা একটা ফুটবল পাম্প কিনি। আমাদের কাণ্ড দেখে ওরু আপা হেসে বাঁচে না। একটা ছড়া বানিয়ে ফেললো। বল নেই, আছে পাম্পার, শার্ট নেই, আছে জাম্পার। যাই হোক, পরের বছর আমরা 2 নম্বরই একটা বল কিনলাম। পাড়াতে আরো 3টে ফুটবল ক্লাব আছে, ওদের সঙ্গে ম্যাচ নিলাম। এই শুনে অরু আপা ঠোঁট উল্টে বলল, এক একজন চামচিকার মতো, তোরা ফুটবল খেলবি কি? বাতাস লাগলে উল্টে পড়ে যাস। এক কাজ কর, তোদের ক্লাবের নাম দিয়ে দে দি রয়্যাল চামচিকা ক্লাব। রাগে আমাদের গা জ্বলে গেল। ভাবলাম এমন খেলা দেখাবো যে অরু আপা টেরা হয়ে যাবে। হলো উল্টোটা, আমরা টেরা হয়ে গেলাম। এক একটা খেলা হয়, আমরা 10টা 12টা করে গোল খাই। তবে এবার যাতে এরকম না হয় সে চেষ্টা অবশ্যই করব। আমাদের কাজকর্ম শুরু হয়ে গেল। ম্যাচ দিয়ে দিলাম। বিরাট উত্তেজনা আমাদের মধ্যে। অরু আপা সব শুনে হাসতে হাসতে বলল, দি রয়্যাল চামচিকা ক্লাব নাকি ম্যাচ দিয়েছে। তোদের লজ্জা শরমও নেই নাকি? আমি বিরক্ত হয়ে বললাম, যখন চ্যাম্পিয়ন হব তখন বুঝবে কাকে বলে চামচিকা ক্লাব। তোরা চ্যাম্পিয়ন হবি? ঘোড়া চালাবে বাইসাইকেল? হ্যাঁ, চালাবো। যদিও চ্যাম্পিয়ন হতে পারিস, তাহলে আমি আমার মাথার চুল কেটে ফেলবো। সত্যি বলছি। এই বলে মাথা ভর্তি চুল ঝাঁকাতে ঝাঁকাতে অরু আপা চলে গেল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমাদের দলটা হচ্ছে সবচেয়ে খারাপ। আমরা যে লাড্ডা গুড্ডা হব, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। নান্টু হচ্ছে আমাদের গোলকিপার। এমনিতেই সে চোখ খেয়ে খুব ভালো দেখে, কিন্তু যখন বল আসে গোলের দিকে, তখন নাকি সব অন্ধকার হয়ে যায়, চোখে কিচ্ছু দেখে না। আসলেই তাই, বল একদিকে আসে, সে অন্যদিকে ডাইভ দেয়।
আমাদের ব্যাকে খেলে পরিমল, বল তার পায়ে আসতেই সে হোঁচট খেয়ে পড়ে যায়। কেন এরকম হয় কে জানে? শুকনো খটখটে মাঠ, পা পিছলে যাওয়ার কোনো কথা নয়, অথচ পরিমলের কাছে বল যেতেই তার হাত পা ছড়িয়ে পড়ে যাবে। আমরা একই রকম, শুধু টগর ভালো খেলে। ও হচ্ছে আমাদের স্ট্রাইকার। কোনো মতে ওর কাছে বল পৌঁছে দিলে সে গোলে বল ঢুকাবেই। একজনের উপর ভরসা করে কি চ্যাম্পিয়ন হওয়া যায়? যায় না। ফুটবল হলো 11 জনের খেলা। তবু আমরা মন্দ করলাম না। গ্রিন বয়েজ ক্লাবের সঙ্গে 1 গোলে জিতলাম। টগর একবার মাত্র বল পেয়েছিল, সেটা দিয়েই গোল করেছে। অরুণিমা ক্লাবের সঙ্গে ড্র হলো 4-4 গোলে। আমাদের দিকের 4টা গোলই করেছে টগর, এবং আশ্চর্যের ব্যাপার আমরা শেষ পর্যন্ত ফাইনালে উঠে গেলাম। অরু আপার মুখ শুকিয়ে গেল। যদি সত্যি সত্যি জিতে যাই তাহলে মাথা ভর্তি চুল কাটতে হবে। ফাইনাল খেলার দিন শহরে সাজ সাজ রব পড়ে গেল। আমাদের পাড়ায় একজন নেতা আছেন, তিনি শুধু ইলেকশন করেন আর ফেল করেন। তার নাম মতিন সাহেব। তিনি ফাইনাল খেলার দিন ভোরবেলা একটা শিল্ড ঘোষণা করলেন, সেই সঙ্গে ফাইনাল খেলা যাতে ঠিকঠাক মতো হয় সেই জন্য 300 টাকা চাঁদা দিলেন। মাইকের ব্যবস্থা তিনি নিজেই করে দিলেন। সকাল থেকে রিক্সা করে মাইক বাজতে লাগলো। ভাই সব, অদ্য বৈকাল 4 ঘটিকায় আব্দুল মতিন ফুটবল শিল্ডের ফাইনাল খেলা। রয়্যাল বেঙ্গল বয়েজ ক্লাব একাদশ বনাম বুলেট একাদশ। উদ্বোধন করবেন অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, জনগণের নয়নের মণি, দেশদরদী সংগ্রামী জননেতা জনাব আব্দুল মতিন ময়না মিয়া। ভাই সব, আমাদের মধ্যে তুমুল উত্তেজনা। শুধু আমাদের না, উত্তেজনা বড়দের মধ্যেও। বড় চাচা আমাকে ডেকে বললেন, কি তোরা পারবি তো? আমি হচ্ছি দলের ক্যাপ্টেন, কাজেই আমাকে বলতে হলো ইনশাআল্লাহ পারবো। তোরা তো খেলতে জানিস না, তোরা পারবি কি করে? একমাত্র খেলোয়াড় হচ্ছে টগর, সেই বেচারা একা কি করবে? সে একাই 100। মুখে বললাম ঠিকই, কিন্তু ভরসা পেলাম না। কারণ বুলেট ক্লাব বাইরে থেকে হায়ার করে 3 জন প্লেয়ার এনেছে। এক একজন ইয়া জোয়ান। এদের মধ্যে একজনের নাম হচ্ছে ল্যাংচু, কারণ তার কাজই হচ্ছে ল্যাং মেরে ফেলে দেয়া। সেই ল্যাংও এমন ল্যাং যে প্লেয়ারের পা ভেঙে যায়। ল্যাংচু নাকি এইভাবে এর আগে 3 জনের পা ভেঙেছে। টগরের পা ভেঙে সে একই হাল করে দেবে, তখন হয়ে যাবে পুরোপুরি সর্বনাশ। 4টার সময় খেলা শুরু হবে। 2টো বাজতেই টগর শুকনো মুখে এসে উপস্থিত হলো। সে নাকি খেলবে না। আমি বললাম, কেন খেলবি না? ল্যাংচুর ভয়ে? বুলেট ক্লাবের বগা ভাই আমাকে ডেকে বলেছে আমি যদি খেলি তাহলে আমাকে ফর দ্য ফাই করে দেবে। বগা ভাই নিজে বলেছে? বগা ভাই বলে থাকলে সত্যিই ভয়ের কথা, কারণ বগা ভাই বিরাট গুন্ডা। এতদিন তার ম্যাট্রিক পাশ করে কলেজে পড়া উচিত, কিন্তু সে ফেল করে করে এখনো ক্লাস 8এই আটকে আছে। কাজের মধ্যে কাজ, চেষ্টা করবে তা হচ্ছে বিড়ি টানে, খারাপ খারাপ কথা বলে, আর আমাদের মতো অল্প বয়সী ছেলেপুলে দেখলে বিনা কারণে মারধর করে। আমাদের ক্লাসের পুতুল একদিন স্কুল ছুটির পর বাড়ি আসছে, হঠাৎ বগা ভাইয়ের সঙ্গে দেখা। বগা বললেন, শুনে যা। পুতুল দেখলো পালানো অসম্ভব, সে এগিয়ে গেল। বগা ভাই বলল, পিঁপড়ার কামড় কেমন জানিস? জানি। ভালো মতো জানিস না, এখন জানবি। এই বলেই লাল পিঁপড়ার একটা বাসা ভেঙে পুতুলের মাথায় টুপির মতো পরিয়ে দিল। ভয়াবহ অবস্থা। এই বগা ভাইয়ের কারণে টগর যে খেলবে না তা তো জানা কথাই। শুধু টগর না, কিছুক্ষণ পর করিম এসে বলল সেও খেলবে না। করিম সেন্টার ফরওয়ার্ডে খেলে, খুব খারাপ না, টগরের মতো অবশ্যই না, তবুও ভালো। আমি বললাম, তুই খেলবি না কেন? বগা ভাই কিছু বলেছে? না। তাহলে খেলবি না কেন? ইচ্ছে হচ্ছে না, তাই খেলবো না। এই বলেই করিম লম্বা একটা ঘাসের ডগা চিবুতে লাগলো। তার ভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে বগা ভাই তাকেও ভয় দেখিয়েছে। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। 9 জন প্লেয়ার নিয়ে কি খেলবো? অরুয়াপা বলল, তোরা খেলা বন্ধ করে পালিয়ে যা, আজ মাঠে তোদের তুলোধুনো করবে। কমসে কম 2 জনের পা ভাঙবে, একজনের হবে কম্পাউন্ড ফ্র্যাকচার। ম্যাচে নাম দিয়ে পিছিয়ে পড়া যায় না। 3:30টায় মাঠে গিয়ে উপস্থিত হলাম। লোকে লোকারণ্য। ফুটবল ক্লাবের প্লেয়াররা বল নিয়ে মাঠে ছোটাছুটি করছে। তাদের সবার মুখ ভর্তি হাসি।
মাঠের দক্ষিণ দিকে টেবিলের উপর শিল্ড, বিশেষ অতিথিদের জন্য এই চেয়ার সাজানো হয়েছে। দেশ দরদি জননেতা আব্দুল মতিন সাহেব এসে পড়েছেন, তার গলায় ফুলের মালা। বগা ভাইকেও দেখলাম, খুব ফুর্তি, একটু পর পর হাসতে হাসতে ভেঙে পড়ছে। আমরা মুখ শুকনো করে মাঠে নামলাম, পকেটে বোতল ভূতের শিশি। আমি মনে মনে বললাম, ভাই বোতল ভূত, আমাদের রক্ষা করো ভাই। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাব বনাম বুলেট ক্লাবের ফাইনাল খেলায় এমন হুলস্থুল হবে কে ভেবেছিল? মাঠে লোকে লোকারণ্য, একটা ব্যান্ড পার্টি পর্যন্ত আছে। কিছুক্ষণ পর পর ব্যান্ড পার্টি বাজাচ্ছে হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ। এই একটি মাত্র গানই এরা জানে, সব অনুষ্ঠানে এই গান। ব্যান্ড পার্টি এনেছে আব্দুল মতিন সাহেব, তার কাণ্ড কারখানা এরকমই। সবসময় চান লোকজনকে চমকে দিতে, যারা ইলেকশন করে তাদের নাকি এরকম করতে হয়। কোথাও লোকজন জড়ো হলে একটা ভাষণ দিতে হয়, আজও নিশ্চয়ই দেবেন। মাইক এসেছে, রোগা একটা ছেলে কিছুক্ষণ পর পর বলছে, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো, 1 2 3 4, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। রোগা ছেলেটি চলে যাবার পর তার চেয়েও রোগা আরেকটি ছেলে এসে মাইকের সামনে দাঁড়ালো, খুব কায়দা করে বলল, জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা, ভাই সব, একটি বিশেষ ঘোষণা। অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী জনগণের নয়নমণি এ যুগের প্রতিবাদী কণ্ঠস্বর জনাব আব্দুল মতিন ময়না মিয়া এই মাত্র একটি স্বর্ণপদক ঘোষণা করেছেন। আজকের এই ফাইনাল ম্যাচের সেরা ফুটবল খেলোয়াড়ের জন্য এই স্বর্ণপদক। খেলার শেষে এই স্বর্ণপদক দেয়া হবে। ভাই সব, জরুরি ঘটনা। এই ঘোষণায় বুলেট ক্লাবের সবার মুখেই হাসি দেখা গেল। কেনই বা হাসি দেখা যাবে না? শিল্ড, স্বর্ণপদক সব তো তারাই পাবে। আমরা হাত পা ভেঙে বাড়ি ফিরব। আমরা মুখ শুকনো করে মাঠে নামলাম। ব্যান্ড পার্টি বিপুল উৎসাহে বাজাতে লাগলো হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ। রেফারি হচ্ছেন আমাদের স্কুলের ড্রিল স্যার অজিত বাবু, খুব রোগা বলে আমরা তার নাম দিয়েছি জীবাণু স্যার। জীবাণু স্যার আমাদের দেখে অবাক হয়ে বললেন, তোরা মাত্র 9 জন কেন, বাকি 2 জন কই? আমি বললাম, ওরা খেলবে না স্যার। কেন? বুলেট ক্লাবের বগা ভাই ভয় দেখিয়েছে, খেলতে নামলে পা ভেঙে দেবে। বলিস কি? সত্যি কথা স্যার, ওদের দলে একজন আছে, নাম ল্যাংচু। ওর কাজই হচ্ছে ল্যাং মারা, ল্যাং মেরে পা ভেঙে ফেলা। বিচিত্র না, ভাঙতেও পারে, সাবধানে খেলবি, খবরদার চার্জ ফার্জ করতে যাবি না। জীবাণু স্যার বাঁশিতে ফু দিলেন, খেলা শুরু হলো। আমি পকেটে হাত দিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ও ভাই বোতল ভূত, আমাদের বাঁচাও ভাই। কথা শেষ হবার আগেই দেখা গেল বগা ভাই বিদ্যুৎ গতিতে বল নিয়ে আমাদের গোলপোস্টের দিকে যাচ্ছে। বদরুল তাকে আটকাতে গিয়ে উল্টে পড়ে গেল, কারণ ল্যাংচু তাকে পেছন থেকে ল্যাং মেরেছে। গোলপোস্টে আমাদের গোলকিপার নান্টু চোখ বন্ধ করে ফেলেছে। এটাই হচ্ছে তার নিয়ম, বল নিয়ে কেউ গোলপোস্টের দিকে আসতেই থাকলেই আপনা আপনিতেই তার চোখ বন্ধ হয়ে যায়। বগা ভাই গোলপোস্টের প্রায় 6 গজের ভেতরে চলে এসেছে। নান্টু চোখ বন্ধ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠিক তখন একটা অঘটন ঘটল। মনে হলো কেউ একজন যেন প্রচন্ড একটা চর বসিয়ে দিয়েছে বগা ভাইয়ের গালে। বগা ভাই থমকে দাঁড়িয়ে অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলো। তার পায়ে বল, অথচ সে শট দিচ্ছে না। মাঠের তুমুল হইচই, কিক দাও, কিক দাও, হাবার মতো দাঁড়িয়ে আছো কেন, কিক দাও। বগা ভাই নিজেকে সামলে নিয়ে প্রচন্ড কিক দিল। আশ্চর্যের উপর আশ্চর্য, প্রচন্ড কিকের পরেও বলের অবস্থা তেমন কোনো পরিবর্তন হলো না। বলটা যেন নিতান্ত অনিচ্ছায় গড়িয়ে যাচ্ছে। একসময় নান্টুর পায়ের কাছে গিয়ে বলটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। সে দাঁড়িয়ে থাকা বলের উপর নান্টু বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এমন ভঙ্গি করতে থাকলো যেন সে বুলেটের মতো গতি বলকে অপূর্ব কায়দায় আটকেছে। মজা আরো জমলো। বুলেট ক্লাবের যে কোনো প্লেয়ার বল নিয়ে এগিয়ে এলেই অদৃশ্যকে যেন চর বসিয়ে দেয়। ল্যাংচু হতভম্ব, কারণ কিছুক্ষণ পরপর সে চর খাচ্ছে। একবার দেখা গেল সে কোমরে হাত দিয়ে খিলখিল করে হাসছে। হাসি আর থামেই না, মাঠের সবাই হতভম্ব। ড্রিল স্যার অবাক হয়ে বললেন, এই ছেলে, তুমি এরকম করছো কেন, হাসছো কেন? ল্যাংচু করুণ মুখে বলল, কি করবো স্যার বলুন, কে যেন কাতুকুতু দিচ্ছে। কাতুকুতু দিচ্ছে মানে? বলছো কি তুমি? সত্যি দিচ্ছে স্যার, হি হি হি, হা হা হা, হি হি হা।
হিক হিক হিক। হাসতে হাসতে ল্যাংচু গড়িয়ে পড়ল। অদ্ভুত কাণ্ড, ওরা বলে কিক করলে নাকি বল নড়ে না, যেন পাথরের বল। বুলেট দলের ক্যাপ্টেন হচ্ছে মুস্তাক। সে একবার বলে কিক করে উফ করে চেঁচিয়ে উঠল। ড্রিল স্যার বললেন, কি হয়েছে? স্যার, বল আগুনের মতো গরম। পা পুড়ে গেছে স্যার, পায়ে ফোসকা পড়ে গেছে। পাগলের মতো কথা বলিস না তো, বল গরম মানে? আপনি হাত দিয়ে দেখুন স্যার। ড্রিল স্যার বল হাতে নিয়ে বললেন, বল যেরকম সেরকমই তো আছে। কি বলছিস তোরা? হাফ টাইমের 10 মিনিট আগে আমরা একটা গোল করে ফেললাম। আমরা গোল করলাম, বলাটা ঠিক হলো না। বলটা আপনা আপনি গোলে ঢুকে পড়ল। ড্রিল স্যার পর্যন্ত হতভম্ব হয়ে পড়লেন। বাঁশি বাজাবেন কিনা বুঝতে পারলেন না। হাফ টাইমের পর বুলেট ক্লাব আর খেলতে রাজি হলো না। আব্দুল মতিন সাহেব মহাচিন্তায় পড়ে গেলেন। সেরা খেলোয়াড়ের স্বর্ণপদক কাকে দেবেন বুঝতে পারছেন না। শেষ পর্যন্ত সে স্বর্ণপদক নান্টুর কপালেই জুটল। সে থেমে থাকা বল আটকানোর জন্য পেয়ে গেল স্বর্ণপদক। আব্দুল মতিন সাহেব কাপা গলায় একটা ভাষণ দিলেন। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাবের উজ্জ্বল প্রতিভা, অত্র অঞ্চলের বিশিষ্ট গোলকিপার নান্টুর অপূর্ব ক্রীড়াশৈলীতে মুগ্ধ হয়ে তাকে দেওয়া হচ্ছে আব্দুল মতিন স্বর্ণপদক। ভাই সব হাততালি দিন, হাততালি। প্রচন্ড হাততালির পড়ল। সেই সঙ্গে ব্যান্ড পার্টিতে বেজে উঠল হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। অরুয়াপা বলেছিল, আমাদের রয়্যাল বেঙ্গল ফুটবল টিম চ্যাম্পিয়ন হলে সে তার মাথার চুল কেটে ফেলবে। এইসব হচ্ছে কথার কথা, আমরা সব সময় বলি। ওই দিন তো সেদিন আমাদের ক্লাসের মনসুর বলল, সে যদি এক জগ পানি এক চুমুকে খেতে না পারে তাহলে তার নাম বদলে ফেলবে। 8 জগ খাবার পর চোখ টোক উল্টে এক কাণ্ড। তার জন্য তো তার নাম বদলানো হয়নি। কিন্তু অরুয়াপা সত্যি সত্যি তার মাথার চুল কেটে ফেললো। আমার মা খুব শান্ত ধরনের মহিলা, সহজে রাগটাগ করেন না। তিনি পর্যন্ত রেগে ভূত, চেঁচিয়ে বাড়ি মাথায় তুললেন, কেন চুল কাটলি? অরুয়াপা সহজ গলায় বলল, বাজিতে হেরেছি তাই চুল কাটলাম। এত সুন্দর চুল কাটতে তোর একটুও মায়া লাগলো না? না লাগলো না। তুই কি পাগল হয়ে গেলি? না হইনি, তবে এখন তোমার চিৎকারে পাগল হব। চুল কাটায় অরুয়াপাকে কি বিশ্রী যে দেখাচ্ছিল সেটার বলার মতো না। তাকে দেখাচ্ছিল ছেলেদের মতো। আমার কাছে মনে হলো অরুয়াপা চুল না কাটলেও পারত। আমরা চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, কিন্তু সেটা সম্ভব হয়েছে বোতল ভূতের জন্য। সে সাহায্য না করলে সবার সাথে 6-7 গোলে হারতাম। কাজেই এই জেতায় ফাঁকি আছে। ফাঁকির খেলার কারণে বেচারি অরুয়াপার সব চুল চলে যাবে তা কি ঠিক? অরুয়াপা অবশ্যই বোতল ভূতের এই কথা একেবারেই বিশ্বাস করে না। সে সায়েন্সে পড়ে তো তাই। সায়েন্সে পড়লে অনেক কিছুই অবিশ্বাস করতে হয়। সেদিন বাসায় মন্টু ভাই এসেছিলেন। তিনি বইটই পড়ে হাত দেখা শিখেছেন। সবসময় তার পকেটে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকে। কেউ যদি হাত দেখাতে চায় অমনি উনি গম্ভীর মুখে বসে যান। ম্যাগনিফাইং গ্লাসটা কি সব যেন দেখে টেখে টেনে টেনে বলেন, বৃহস্পতির ক্ষেত্রটা ভালো মনে হচ্ছে না, তবে মঙ্গলের ক্ষেত্রে জব চিহ্ন আছে, প্রচুর অর্থ লাভ হবে। মন্টু ভাই এমন ভাবে কথা বলেন যে সবাই মুগ্ধ হয়ে যায় আর মনে হয় তিনি যা বলছেন সবই সত্যি। সেই মন্টু ভাইয়ের ম্যাগনিফাইং গ্লাস অরুয়াপা একদিন নর্দমায় ফেলে দিয়ে বলল, আপনি এইসব অবৈজ্ঞানিক কথাবার্তা আর বলবেন না তো মন্টু ভাই, খুব রাগ লাগে। মন্টু ভাই আহত গলায় বললেন, 2 পাতা বিজ্ঞান পড়ে এই কথা বলছিস? শেক্সপিয়ার কি বলেছেন জানিস? তিনি বলেছেন, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। তিনি বিজ্ঞানী ছিলেন না বলে বলেছেন। আর তুই বুঝি বিরাট সায়েন্টিস্ট? দুজনের তর্ক বিতর্ক বেঁধে গেল। শেষমেশ রাগ করে মন্টু ভাই চলে গেলেন। অরুয়াপার স্বভাবই হচ্ছে এই, সবার সঙ্গে তর্ক করবে, কোনো কিছু বিশ্বাস করবে না। চোখের সামনে বোতল ভূতের কাণ্ড কারখানা দেখেও বলছে ভূত বলে কিছু নেই, এবং সে নাকি তা প্রমাণ করে দিতে পারে। বোতলের ভেতর নাকি আছে শুধু বাতাস। শেষে রাগ করে একদিন বললাম, বেশ, প্রমাণ করো যে বোতলে কিছু নেই, তবে তুমি কিন্তু বোতলের মুখ খুলতে পারবে না। বেশ, খুলবো না। প্রমাণটা করবে কিভাবে? অরুয়াপা খুব গম্ভীর হয়ে বলল, খুব সোজা প্রমাণ, ওজন করে প্রমাণ করব। সব জিনিসেরই ওজন আছে। ভূত বলে যদি কিছু থাকে
তবে তার ওজন থাকবে, এবং যত তার বয়স বাড়বে ততই তার ওজন বাড়বে, কারণ বয়সের সঙ্গে সঙ্গে সে বড় হচ্ছে। আমি যা করব তা হচ্ছে, কলেজের ল্যাবরেটরির যে ওজন যন্ত্র আছে তা দিয়ে বোতলটার ওজন 7 দিন পর পর মাপব। যদি দেখা যায় বোতলটার ওজন বাড়ছে না, তাহলে বুঝতে হবে ভূত প্রেত কিছুই এই বোতলের মধ্যে নেই। 1 সপ্তাহে ওজন হলো 7.473 গ্রাম। পরের সপ্তাহে ওজন বাড়ার বদলে খানিকটা কমে গেল। ওজন হলো 7.471 গ্রাম। এর পরের সপ্তাহে হলো 7.460 গ্রাম। অরু আপার মুখ শুকিয়ে গেল। বাড়ার বদলে ওজন কমছে, তা তো হবার কথা নয়। আমি বললাম, ভূতেদের বেলায় নিয়ম হয়তো অন্য, তারা যতই বড় হয় তাদের ওজন ততই কমে। অরু আপা বিরক্ত হয়ে বলল, বাজে বকিস না। তাহলে তুমি নিজেই বলো ওজন কমছে কেন? ওজন নেবার যন্ত্রটা হয়তো ভালো না, এবার অন্য একটা যন্ত্রে ওজন নেব। বেশ নাও, সাবধান বোতল যেন না ভাঙে। আবার ওজন নেওয়া শুরু হলো। এবার দেখা গেল ওজন বাড়ছে। অরু আপার মেজাজ খুবই খারাপ। আমি বললাম, ভূতেদের ওজন হয়তো বাড়ে, আবার কমেও, আবার বাড়ে, তারপর আবার কমে। অরু আপা ঝাঝালো গলায় বলল, বোকার মতো বলিস না তো। বোকার মতো কথা শুনলে আমার গা জ্বলে যায়। তুমি তাহলে আমাকে বলো, ওজন বাড়ছে কমছে কেন? কোথাও কোনো ভুল করেছি, তাই এরকম হচ্ছে। কি ভুল করেছ? সেটাই তো বুঝতে পারছি না। অরু আপা আরো কি সব পরীক্ষা করলো। বোতল 1 সপ্তাহ অন্ধকারে রেখে তারপর ওজন করলো, আলোতে রেখে ওজন করলো, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। ফ্রিজে রেখে ঠান্ডা করে ওজন নিলে একরকম ওজন হয়, আবার গরম করে ওজন নিলে অন্যরকম ওজন হয়। শেষটায় অরু আপা রাগ করে বলল, তোর এই বোতল নিয়ে বিদায় হ, শুধু শুধু সময় নষ্ট। অরু আপার পরীক্ষা নিরীক্ষায় একটা লাভ হলো, সবাই জেনে গেল বোতল ভূতের ব্যাপারটা। নিতান্ত অপরিচিত লোকও পথের মাঝখানে আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, এই যে খোকা, তোমার কাছে বোতলের ভেতরে নাকি কি যেন আছে, দেখি জিনিসটা। আমি হাসি মুখে দেখাই, খুব গর্ববোধ হয়। ভূত পকেটে নিয়ে ঘুরে বেড়ানো তো খুব সহজ কোনো ব্যাপার না। হেড স্যার পর্যন্ত একদিন বললেন, দেখি জিনিসটা। সব ভালো দিকের একটি খারাপ দিকও আছে। একদিন খারাপ দিকটা স্পষ্ট হলো। স্কুল থেকে বাসায় ফিরছিলাম, কালীতলার মন্দিরের কাছে বগা ভাইয়ের সঙ্গে দেখা। বগা ভাই থমথমে গলায় আমাকে বলল, বের কর। কি বের করব? ভূত বের কর, না বের করলে কাদার মধ্যে পুঁতে ফেলবো। তার আগে এমন একটা চড় দেব যে 32টে দাঁতই পড়বে, জিভ পর্যন্ত পড়ে যাবে। আমি বোতল বের করলাম। বগা ভাই সেই বোতলটা টপ করে নিজের পকেটে রেখে দিল। আর কোনো কথা না, সোজা বাড়ি চলে যা। একটা কথা বলেছিস তো 6 নম্বরই ব্যাট দিয়ে ধোলাই দেব। 6 নম্বরই ধোলাই কাকে বলে জানিস? আমি জানতাম না, জানার ইচ্ছাও হলো না। বাড়ির দিকে রওনা হলাম। রাগে দুঃখে আমার চোখে পানি এসে গেছে। পুরুষ মানুষের চোখে পানি আসা খুব খারাপ, কিন্তু অনেক চেষ্টা করেও পানি সামলাতে পারছি না। টপ টপ করে পানি পড়ছে। বোতল ভূত হাতছাড়া হওয়ায় আমাদের বাড়ির সবাই খুশি, মহা খুশি। বড় চাচা বললেন, বাঁচা গেল, আপদ বিদায় হয়েছে। আমার বাবা বললেন, এইসব আজে বাজে জিনিস বাড়িতে না থাকাই ভালো। অরু আপা মুখ বাঁকা করে বললেন, একটা কুসংস্কার বাড়ি থেকে গেছে, এটা একটা সুসংবাদ। আমার মন খুব খারাপ হয়ে গেল। রাতে ঘুমোতে যাবার আগে রোজ একবার করে বলি, ও বোতল ভূত ভাই, ফিরে এসো। বগা ভাইয়ের হাত থেকে তোমাকে উদ্ধার করার ক্ষমতা আমার নেই, তুমি দয়া করে নিজেই চলে এসো। ভোরবেলা ঘুম ভাঙতেই মনে হয় বোতল ভূত হয়তো নিজে নিজেই চলে এসেছে। অনেক খোঁজাখুঁজি করি, কিচ্ছু নেই। এদিকে বগা ভাইয়ের উপদ্রব খুবই বেড়েছে। রয়্যাল বেঙ্গল ক্লাবের যাকেই দেখে সে তার কপালেই অনেক যন্ত্রণা নিয়ে নেমে আসে। একদিন মুনিরকে ধরে ধোলাই দিল। বেচারা স্কুল থেকে বাড়ি ফিরছিল, বগা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। বগা ভাই হাত ইশারা করে ডাকলো। মুনির না দেখার ভান করে চলে যাচ্ছে।
বগা ভাই দৌড়ে এসে শার্টের কলার চেপে ধরল, কড়া গলায় বলল, কি চোখে দেখতে পাস না? চর খেতে কেমন মজা দেখবি? এই দেখ। শুধু শুধু মারছেন কেন? ইচ্ছে হচ্ছে তাই মারছি, মেরে ভর্তা বানিয়ে দেব, আলু ভর্তা। এই বলে মুনিরের হাত থেকে অঙ্ক বই টেনে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। মুনির কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আমিও একদিন ধরা পড়লাম। আমার সাথে তোতলা রঞ্জু। আমাদের ক্লাসে ৩ জন রঞ্জু। একজন শুধু রঞ্জু, অন্য ২ জন, একজন তোতলা, অন্য একজন মাথা মোটা রঞ্জু। মাথা মোটা রঞ্জুর মাথাটা শরীরের তুলনায় বড়, আর তোতলা রঞ্জু ভয় পেলে তোতলাতে শুরু করে। বগা ভাইকে দেখে তার তোতলামি শুরু হয়ে গেল। বগা ভাই বলল, তারপর কি খবর? আমি গম্ভীর হয়ে বললাম, খবর ভালো। কিরকম ভালো খবর? এখন টের পাবি, দেখাচ্ছি। কানে ধরে ১০০ বার উঠবস কর। তোতলা রঞ্জুর সঙ্গে সঙ্গে উঠবস শুরু করলো। আমি ক্ষীণ স্বরে বললাম, কেন? আবার মুখে মুখে কথা বলিস? সাহস বেশি হয়ে গেছে। এমন ধোলাই দেব যে দুইয়ের ঘরের নামটা ভুলে যাবে। এখন আর সঙ্গে বোতল ভূত নেই যে তোকে বাঁচিয়ে নিয়ে যাবে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠবস শুরু করলাম। কি দরকার ঝামেলা করে? কানে ধরে উঠবস করতে আর খুব কষ্ট হচ্ছে না, শুধু একটু লজ্জা লাগছে। বগা ভাই বলল, বোতল ভূত ফেরত চাস? যদি ফেরত চাস তাহলে ২০০ বার কানে ধরে উঠবস করতে হবে। ২০০ বার করলে আমি ফেরত পাবো? সেই সঙ্গে ৫০টা টাকা দিতে হবে, নগদ কারবার। টাকা কোথায় পাবো? তার আমি কি জানি তুই টাকা কোথায় পাবি? টাকা নিয়ে আয়, বোতল ফেরত পাবি। এই যন্ত্রণার বোতল ফেরত দিয়ে দিব। ভূত দিয়ে আমার দরকার নেই, আমি নিজেই ভূত। ৫০টা টাকা জোগাড় করতে যে কি কষ্ট হলো। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাবের সবাই চাঁদা দিল। বড় চাচার কাছে কান্নাকাটি করে পেলাম ৫ টাকা। বাবা দিলেন ১০ টাকা, তবু ২ টাকা কম পড়ল। সেটা অরুয়াপা দিয়ে দিলেন। টাকা পকেটে নিয়ে বোতল ভূত ফেরত আনতে গেলাম। সঙ্গে নিলাম মুনিরকে। পোস্ট অফিসের সামনে বটগাছের নিচে বগা ভাই তার ২ বন্ধুকে নিয়ে আছে। আমি এবং মুনির ভয়ে ভয়ে উপস্থিত হলাম। বগা ভাই বলল, টাকা এনেছিস? বের কর। টাকা দিলাম। বগা ভাই খুব সাবধানে ২ বার গুনল। টাকাটা পকেটে রেখে থমথমে গলায় বলল, দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি চলে যা। বোতল ভূত ফেরত দাও। কথা বললে চর খাবি, চর দিয়ে দাঁত ফেলে দেব। বোতল ভূত ফেরত দেবে না? তাহলে টাকা নিলে কেন? এটা হচ্ছে তোর ভূত পোষার খরচ। যা এখন। একটা কথা বলবি তো শিয়ালের শিং দেখিয়ে দেব। শিয়ালের শিং দেখেছিস কখনো? টাকা ফেরত দাও। আরে আবার টাকা ফেরত চায়, শক্ত কম না? বগা ভাই উঠে এসে আমাকে একটা চর বসিয়ে দিল। আমি চোখে অন্ধকার দেখলাম। মুনির বলল, আমি স্যারদের বলবো। যা বলে আয়। দাঁড়িয়ে আছিস কেন? যা। বলতে বলতে বগা ভাই মুনিরের পেটে একটা ঘুষি দিল। মুনির কোক করে একটা শব্দ করে পেটে হাত দিয়ে বসে পড়ল। দুজনে আবার গলা জড়াজড়ি করে কাঁদতে লাগলাম। আমরা চললাম। আমি এবং মুনির অনেকক্ষণ বসে রইলাম। তারপর বাড়ির দিকে রওনা হলাম। দুজনই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছি। তখনই মজার ব্যাপারটা ঘটল। চোখ মোছার জন্য রুমাল খোঁজে পকেটে হাত দিতেই ঠান্ডা কি যেন একটা হাতে লাগলো। বের করে দেখি বোতল ভূত। সে চলে এসেছে। আমি এবং মুনির দুজনেই গলা জড়াজড়ি করে অনেকক্ষণ কাঁদলাম। এবারের কান্না সুখের কান্না। বছরের মধ্যে সবচেয়ে খারাপ মাস কোনটা? ডিসেম্বর, পরীক্ষার মাস। এই মাসটা না থাকলে কেমন হতো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপর জানুয়ারি, মাঝখানে ডিসেম্বরটা নেই। বোতল ভূতকে বললে হয় না? নিশ্চয়ই হয়। সে কিছু একটা করবে, কিন্তু তাকে বলা যাচ্ছে না, কারণ বড় চাচা বোতল ভূত স্টিলের আলমারিতে বন্দি করে রেখেছেন। ফাইনাল পরীক্ষার আগে তাতে হাত দেওয়া সম্ভব না। এই জন্যই এখন বোতল ভূতের দেখা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। পরীক্ষার পরেও যে পাবো সে আশাও খুব ক্ষীণ। এরকম কেন হলো সেটা আগেই বলিনি। আমাকে আর অন্তুকে পড়ানোর জন্য
নতুন একজন স্যার রাখা হয়েছে, মজিদ স্যার। এই স্যারের চেহারাটা খুব ভালো মানুষের মতো, কিন্তু মেজাজ আগুনের মতো। বাড়িতে ঢুকে বিনা কারণে একটা হুংকার দেন, তারপর বলেন, হোম হোম টাস্কের খাতাটা বের কর আর ব্যাগটা বের কর। কত ধানে কত চাল, আগে হিসেব নিয়ে নিই। আমরা ভয়ে ভয়ে হোম টাস্কের খাতা বের করি। পরবর্তী আধ ঘন্টা আমাদের উপর দিয়ে বড় ধরনের একটা সাইক্লোন বয়ে যায়। আমরা কান্নাকাটিও করি, তাতে লাভ হয় না। বড় চাচা হৃষ্টচিত্তে বলেন, ভালো মাস্টার দিয়েছি, এইবার টাইট হয়েছে। মাস্টার আরো টাইট দাও, আরো। উৎসাহ পেয়ে মজিদ স্যার আরো টাইট দেন। আমরা চোখে অন্ধকার দেখি। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে অন্তু যা করলো তা মোটেই দোষের না। 2 লাইনের একটা কবিতা লিখলো। মজিদ স্যার, মজিদ স্যার, চোখে দেখি অন্ধকার। কবিতা লিখে সে থামল না। আমার কাছ থেকে বোতল ভূত কিছুক্ষণের জন্য ধার করে নিয়ে ছাদে চলে গেল। তারপর খুব করুণ গলায় বোতল ভূতকে বলল, ও আমার প্রিয় ভূত, ও আমার লক্ষ্মী ভূত, আমার ময়না ভূত, তুমি মজিদ স্যারের পা ভাঙার একটা ব্যবস্থা করে দাও ভাই, যাতে সে আর আমাদের পড়াতে না আসতে পারে। অন্তু লক্ষ্য করেনি যে বড় চাচা ছাদের এক কোনায় সারা গায়ে অলিভ অয়েল মেখে রোদে তাপ পোহাচ্ছেন। সেখান থেকে তিনি মেঘ গর্জন করলেন, অন্তু এদিকে আয়। অন্তু এগিয়ে গেল। বোতলটা আমার কাছে দে। অন্তু বোতল দিল। কানে ধর। অন্তু কানে ধরল। বড় চাচা বললেন, শকুনের বদদোয়ায় গরু মরে না, বুঝলি? যদি মরতো, দেশের সব গরু মরে সাফ হয়ে যেত। বুঝতে পারলি? জি, বুঝতে পেরেছি। কানে ধরে দাঁড়িয়ে থাক। আমি আর মজিদ মাস্টারকে খবর পাঠাচ্ছি, আজই পাঠাচ্ছি। সে যেন আজ থেকে দুবেলা আসে, সকালে একবার, সন্ধ্যায় একবার। যে রোগের যে দাওয়াই। মজিদ স্যারকে খবর পাঠাতে হলো না। মজিদ স্যারের বাড়ি থেকে খবর এসেছে কিছুক্ষণ আগে বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙে গেছে। বড় চাচা অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। বোতল ভূতকে স্টিলের আলমিরায় তালাবদ্ধ করে রাখলেন। চাবি সবসময় তার কোমরে কালো সুতোর সঙ্গে বাঁধা, সেই চাবি হাতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অথচ এই মুহূর্তে বোতল ভূতকে আমাদের খুবই দরকার। না, আমাদের পরীক্ষার জন্য নয়। পরীক্ষা যা হবার হবে, হয়তো ফেল করব, সেটাও ভালো। ফেল করলে রবীন্দ্রনাথ হওয়ার একটা সম্ভাবনা থাকে। যারা সবসময় পরীক্ষায় ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পায়, তারা কখনোই কবি সাহিত্যিক হতে পারে না। নিয়ম নেই। বোতল ভূতটা আমাদের দরকার পাশ ফেলের জন্য নয়, অরু আপার জন্য। অরু আপার বিয়ে ঠিকঠাক হয়ে যাচ্ছে, বড় চাচাই ব্যবস্থা করেছেন। তার মতে মেয়েগুলোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হয়, আর ছেলেগুলোকে দেরিতে। তাহলেই সংসার সুখের হয়। অরু আপার বিয়ে করার মোটেও ইচ্ছা নেই। সে খুব কান্নাকাটি করছে। বড় চাচা বলছেন, কেঁদে লাভ হবে না। আজ হোক কাল হোক, বিয়ে তো করতেই হবে। আজ হলেই ক্ষতি কি? একদিন 4-5 জন ইয়া মোটা মোটা মহিলা এসে অরু আপাকে দেখে গেল। তাদের কিসব প্রশ্ন, গান বাজনা জানো, সেলাই জানো, রান্না বান্না কিছু শিখেছো, কোরআন শরীফ পড়তে পারো, বেতেরের নামাজ কয় রাকাত বলো তো। অরু আপা দিন রাত কাঁদে। তার কত ইচ্ছা সে পড়াশোনা শেষ করে জাহাজে করে সারা পৃথিবী ঘুরবে। বেচারির জন্য আমাদেরও খুব মন খারাপ। অরু আপা চলে গেলে বাড়ি অন্ধকার হয়ে যাবে। আমরা ঝগড়া করব কার সাথে, হাসি তামাশাই বা করবো কার সাথে? শেষ দিন, যেদিন পাঞ্চিনি হবে, সেই দিন কোনো উপায় না দেখে স্টিলের আলমিরায় মুখ লাগিয়ে বললাম, বোতল ভূত ভাই, একটা উপায় করো। কোনো কথা শুনবো না, উপায় তোমাকে করতেই হবে। এইটা যদি করে দাও, তাহলে আগামী 3 মাস তোমাকে আর বিরক্ত করব না, কথা দিচ্ছি। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। পাঞ্চিনি উপলক্ষে অরু আপাকে সাজানো হচ্ছে। সাজাচ্ছেন আমার মেজো মামি। আমরা দূরে বসে দেখছি। কাজল পরানোর সময় তিনি হঠাৎ অবাক হয়ে বললেন, তোর চোখগুলো এমন ফোলা ফোলা লাগছে কেন? মনে হচ্ছে ব্যাঙের চোখ। অরু আপা উত্তর দিল না। আমরা দেখলাম সত্যি তাই, চোখ দুটি যেন ঠেলে বের হয়ে আসছে। সাজানো শেষ হওয়ার পর সবার চোখ কপালে উঠে গেল। কি যে কুৎসিত দেখাচ্ছে, তাকানো যাচ্ছে না। আমার মা বিরক্ত হয়ে
মেজমামিকে বললেন, এটা কি রকমের সাজ হলো? মেজমামি বললেন, কোথায় যেন গন্ডগোল হয়ে গেছে, অসুবিধা নেই, আবার সাজানো হবে। এবার আরো বিশ্রী হলো। মনে হচ্ছে নীল শাড়ি পরে একটা বুড়ো বাদর বসে আছে, অথচ অরু আপা পরীর মতো সুন্দর। তৃতীয়বার সাজানোর সময় ছিল না, পাত্রপক্ষ এসে গেছে। অরু আপাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। তারা ভূত দেখার মতো চমকে উঠল। একজন মহিলা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? অরু আপা অবিকল বানরের মতো কিচকিচ গলায় বলল, জাহানারা। নিজের গলা শুনে সে নিজে অবাক হয়ে গেল। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বড় চাচা বারান্দায় গম্ভীর মুখে বসে রইলেন। একবার শুধু বললেন, ব্যাপারটা কি হয়েছে আমি বুঝতে পারছি। আমরাও খুব ভালো মতো বুঝতে পারছি। আমাদের আনন্দের কোনো সীমাই রইল না। কারণ বিয়ে ভেঙে গেছে, বরপক্ষের লোকজন চলে গেছে। অরু আপা হাসছে, কি সুন্দর দেখাচ্ছে তাকে। এক চৈত্র মাসে বোতল ভূতকে নিয়ে এনেছিলাম, এখন আরেক চৈত্র মাস। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। কত কাণ্ড হলো বোতল ভূত নিয়ে। সে হয়ে গেল আমাদের সুখ দুঃখের বন্ধু। কোনো একটা সমস্যা হলেই বোতল ভূতের কাছে যাই, কাতর গলায় সমস্যার কথা বলি। ও ভাই বোতল ভূত, লক্ষ্মী সোনা চাঁদের কণা, 6 প্রশ্নমালার 3 নম্বর অঙ্কটা পারছি না, একটু দেখবে কিছু করা যায় কিনা? ও ভাই বোতল ভূত, আজ ইংরেজি পড়া শেখা হয়নি, তুমি কি দয়া করে ইংরেজি স্যারের অসুখ বানিয়ে দেবে? আজ মুগদাপাড়ার বদমাস ছেলেগুলির সাথে আমাদের একটা মারামারি আছে, তুমি কি দয়া করে আমাদের জিতিয়ে দেবে? এই জাতীয় আবেদনে সবসময় যে কাজ হয় তা না, তবে বেশিরভাগ সময়ই হয়। সাধারণত খুব জটিল সমস্যায় বোতল ভূত আমাদের পাশে এসে দাঁড়ায়। এই যেমন অরু আপার বিয়ে ভাঙার ব্যাপারটাই ধরা যাক না কেন, কেমন চট করে ভেঙে দিল। বোতল ভূত হাতের কাছে ছিল বলেই তো এটা সম্ভব হয়েছে। আমি ঠিক করলাম 1 বছর পার হলেই বোতল ভূতের জন্মদিন করব। বন্ধু বান্ধব সবাইকে বলবো। 1 টাকা করে চাঁদা ধরা হবে। সারাদিন খুব হইচই করা হবে। আমাদের ক্লাসের মন্টুকে বলা হবে এই উপলক্ষে একটা কবিতা লেখার জন্য। মন্টু হচ্ছে আমাদের ক্লাসের কবি। সে এই পর্যন্ত 311টা কবিতা লিখেছে। এর মধ্যে কয়েকটা অতি বিখ্যাত, যেমন আমাদের অঙ্ক স্যারকে নিয়ে লেখা কবিতা বিভীষিকা। ওই আসছে অঙ্ক স্যার, চোখে দেখি অন্ধকার, হব আমরা পগার পার। গায়কদের গান গাইতে বললে তারা সব সময় বলে, আজ আমার গলা ভেঙে গেছে, মুড নেই, ইচ্ছে করছে না, ইত্যাদি। কবিদের বেলায় ভিন্ন ব্যাপার। তাদের কবিতা লিখতে বললেই খাতা কলম নিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়ে। মন্টুও তাই করলো। টিফিন টাইমের মধ্যে 6 পাতার কবিতা লিখে ফেললো। কবিতার নাম ওগো প্রিয় বন্ধু। কবিতা শুনে আমরা মুগ্ধ। আমাদের ধারণা হলো স্বয়ং রবীন্দ্রনাথও যদি ছোটবেলায় কবিতা লিখতেন তাহলে এত ভালো কবিতা তিনি লেখেননি। আমরা মন্টুকে মহাকবি টাইটেল দিয়ে দিলাম। ঘোষণা করে দেওয়া হলো, এখন থেকে মন্টুকে শুধু মন্টু বললে কঠিন শাস্তি দেয়া হবে। মন্টুকে ডাকতে হবে মহাকবি মন্টু। বোতল ভূতের জন্মদিনের ব্যাপারেও সবার খুব আগ্রহ দেখা গেল। শুধু আমাদের ক্লাসেরই না, অন্য ক্লাসেও ছেলেরা চাঁদা নিয়ে উপস্থিত হলো। তারাও জন্মদিন করতে চায়। ক্লাস 5 এর ছেলেরা এসে বলল তারা বোতল ভূতকে একটা সংবর্ধনা দিতে চায়। ক্লাস 6 এর ছেলেরা এসে বলল তারাও সংবর্ধনা দিতে চায়। শেষ পর্যন্ত ঠিক করা হলো স্কুলের তরফ থেকেই তাকে একটা সংবর্ধনা দেওয়া হবে। সেই উপলক্ষে কমিটি তৈরি হলো, মানপত্র লেখা হলো। মানপত্র লিখলেন ক্লাস 10 এর আবু বকর ভাই। চমৎকার মানপত্র। হে ভূত, হে অশরীরী প্রাণ, হে বোতলবন্দি মুক্ত হৃদয়, হে মহাপ্রাণ, এইসব লেখা। পড়লে রক্ত গরম হয়ে যায়। আমরা ঠিক করলাম বোতল ভূতের সংবর্ধনায় যার কাছ থেকে ভূত পেয়েছি তাকেই সভাপতি করা হবে। ওই যে রবি ঠাকুরের মতো দেখতে বুড়োকে। উনি হয়তো আসতে চাইবেন না, না চাইলেও তাকে হাতে পায়ে ধরে রাজি করাতেই হবে। একদিন বিকেলে দল বেঁধে গেলাম তার কাছে। তার বাড়ির কাছে এসে থমকে দাঁড়াতে হলো। সব কেমন যেন অন্যরকম লাগছে। বাড়ি রং করা হয়েছে। শান্তিনিকেতন লেখা সাইনবোর্ডটি এখন আর নেই। সুন্দর একটা বাগান করা হয়েছে বাড়ির সামনে। ফর্সা মতো একজন বৃদ্ধ গায়ে গেঞ্জি, হাতে খুপড়ি দিয়ে বাগানে কাজ করছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, উনি কি আছেন?
বৃদ্ধ হাসি মুখে বললেন, উনিটাকে? ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে, লম্বা দাড়ি, লম্বা চুল। বৃদ্ধ হেসে ফেললেন। আর তখনই বুঝলাম উনি সেই লোক। দাড়ি কেটে ফেলেছেন, চুল ছোট করে ফেলেছেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বৃদ্ধ বললেন, ব্যাপার কি বলতো? তার আগে বলুন, আপনি কে উনি? আমি সেই মানুষ। আমরা বোতল ভূতের ব্যাপারটা তাকে বললাম। বোতল ভূত আমাদের জন্য কি কি করেছে তাও তাকে বললাম। তার বিস্ময়ের সীমা রইল না। তাকে দেখে মনে হলো এমন অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি। হতভম্ব হয়ে যাওয়ার স্বরে তিনি বললেন, আমি তোমাকে বোতল ভূত দিয়েছি। জি। কি সর্বনাশের কথা! আমি ভূত পাবো কোথায় যে তোমাকে বোতলে ভরে দেব? এই তো দেখুন, আমার সঙ্গেই আছে। আমি শিশিটা তার হাতে দিলাম। তিনি গভীর আগ্রহে শিশি নেড়েচেড়ে দেখলেন এবং বললেন, আসলে ব্যাপারটা কি হয়েছিল তোমাদেরকে বলি। আমার মাথা ঠিক ছিল না। দীর্ঘদিন অসুস্থ ছিলাম। চিকিৎসা চলছিল। এখন মনে হচ্ছে মাথা খারাপ অবস্থায় ওসব করেছি। আমরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। বৃদ্ধ বললেন, তোমরা যে সময় জন্মেছ তার অনেক আগেই চাঁদে মানুষ নেমে গেছে, মঙ্গলে গ্রহ নেমেছে, মেরিনার মহাশূন্যযান। আর তোমরা কিনা ভূত নিয়ে মাতামাতি করছো? আমার না হয় মাথা খারাপ, কিন্তু তোমাদের তো আর মাথা খারাপ হয়ে যায়নি। তোমরা কেন এসব বিশ্বাস করবে? আমি ক্ষীণ গলায় বললাম, বোতল ভূত আমাদের জন্য অনেক কিছু করেছে। কি করেছে? আমরা একে একে ভূতের সব কাণ্ড কারখানা তাকে বললাম। বৃদ্ধ মিটমিট করে হাসছে। হাসতে হাসতে বললেন, এইসব ঘটনা এমনিতেও ঘটতো। স্বাভাবিক নিয়মে এইসব ঘটেছে। আর তোমরা ভেবেছ ভূত এসব করেছে। আমাদের মন অসম্ভব খারাপ হয়ে গেল। বৃদ্ধ বললেন, মানুষের অসীম ক্ষমতা। অসাধ্য কাজের জন্যে মানুষের ভূতের দরকার হয় না, সে নিজেই পারে। এই বৃদ্ধের কথা শুনে আমাদের মন এতই খারাপ হলো যে চোখে প্রায় পানি এসে পড়ার মতো অবস্থা। আমাদের কাণ্ড কারখানা দেখেই হয়তো বৃদ্ধের মায়া হলো। তিনি বললেন, তোমরা ভূতকে সংবর্ধনা আয়োজন করেছ, খুব ভালো কথা, করো। আমি সভাপতি হিসেবে সেখানে যাব। অবশ্যই যাব, কিন্তু কথা দিতে হবে সভার শেষে বোতলটা তোমরা আমাকে দিয়ে দিবে। কি কথা দিচ্ছ? আমরা চুপ করে রইলাম। বৃদ্ধ বললেন, যাও, বোতলটা নিয়ে এখন বাড়ি যাও। সংবর্ধনা শেষে আমাকে তা দিয়ে দেবে। কোথায় রাখলাম বোতলটা? আশ্চর্যের ব্যাপার, বোতলটা খুঁজে পাওয়া গেল না। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, এখানেই তো ছিল। দেখো তো তোমরা কেউ পকেটে নিয়ে রেখেছো কিনা। আমাদের কারোরই পকেটে বোতল নেই। আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, নেই নেই নেই, কোথাও নেই। বৃদ্ধ গম্ভীর গলায় বললেন, ভালোই হলো, আপদ বিদায় হয়েছে। যাও, তোমরা এখন বাড়িতে যাও। এই জাতীয় বাজে জিনিস নিয়ে আর মাথা ঘামাবে না, কেমন? আমরা বাড়ি ফিরে এলাম। ফেরার পথে মনে হলো আমরা ভূতকে বিশ্বাস করিনি বলে বেচারা ভূত মনের দুঃখেই চলে গেছে। গভীর বেদনায় আমার চোখে পানি এসে গেল। আমি মনে মনে বললাম, ভূত ভাই, তুমি সত্যি হও আর মিথ্যাই হও, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুখে থেকো।